আচ্ছা, লাস্ট একটা প্রবলেম দিয়েছিলাম, সেটা বোধহয় তোমরা দুই একজন আমাকে করে পাঠিয়েছিলে। এই যে প্রবলেমটা আমরা বলেছিলাম যে এটার মধ্যে যদি এইচ প্লাস দিই তাহলে তো অ্যালকিন তৈরি হবে। সেই অ্যালকিনটা কোন অ্যালকিন এটা আমাকে করে দিও। এটা কয়েকজন আমাকে করে দিয়েওছে। তো যদি পারো এটা করে ফেলো, আমি এটা নিয়ে আর ডিসকাস করব না। যদি না পারো তখন দেখা যাবে, আমি অন্য আরেকটা প্রবলেম দিই তোমাদের। সেম টাইপের প্রবলেম। ধরো সাইক্লোবিউটেন রিং আছে একটা। সাইক্লোবিউটেন রিং এর সাথে এখানে সিএইচ ওএইচ, তার সাথে একটা CH3। আচ্ছা, এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটার মধ্যে আমরা এইচ প্লাস দিলাম। তাহলে এইচ প্লাস তো জল বের করে, তো এক্ষেত্রেও জল বেরোবে। কিন্তু এটা ডিরেক্টলি এভাবে জল বের করা যায় না। এটা আমি করিয়ে দিচ্ছি, এটা জিজ্ঞেস করছি না। দেখো, সাইক্লোবিউটেন রিং যদি থাকে, তার পাশের কার্বনে OH দিয়েছি, তার সাথে CH3 H প্লাস দেবো, কি হবে দেখো। আমরা মেকানিজমটা স্টার্ট করি। প্রথম স্টেপে অক্সিজেন তার লোন পেয়ার দিয়ে H প্লাস কে ওই নিউক্লিওফিলিক অ্যাটাক করে, যেটা আমরা আগের দিন বললাম। তখন কি দাঁড়াবে, এই দেখো কি দাঁড়াবে। যা ছিল রাখলাম, CH, এটাকে OH2 প্লাস করে দাও, আর এটা CH3। এবার আমরা জানি যে জল ও বেরোবে, ইলেকট্রন নিয়ে ও জল হিসেবে বেরিয়ে গেল -1। তাহলে দেখো কোন কার্বনটা পজিটিভ হয়ে যায়। এই এটা CH, এই কার্বনটা পজিটিভ, তার সাথে একটা CH3। এবার মনে রাখবে যে কার্বন পজিটিভ 4 মেম্বার রিং এর পাশে কার্বন পজিটিভ, এই 4 মেম্বার রিং এক্সপ্যানশন করবে। এটা আমরা 12-এ আবারও বলবো, এখানে আমি কথাটা লিখে দিই। এটাকে বলা হবে রিং এক্সপানশন। লেখো কথাটা, রিং এক্সপানশন। কিভাবে রিং এক্সপানশন হবে? এই যে বন্ড দেখছো, বা যে কোনো একটা বন্ড, এই যে বন্ডটা, এই বন্ডটা মনে মনে ভাবো এই স্টার দেয়া কার্বনকে ছেড়ে যদিও এই কার্বনটাকে ধরে। আরেকবার কথাটা রিপিট করি। এই বন্ড দেখছো, ও এই স্টার দেয়া এই কার্বনটাকে ছেড়ে এই কার্বনটাকে ধরলো। তাহলে বন্ডটা তৈরি হয়ে যাবে এই জায়গাতে, আর এই বন্ডটা আর থাকছে না। এই কার্বনটা হয়ে যাবে পজিটিভ, আর এ হয়ে যাবে নিউট্রাল। তাহলে লক্ষ্য করো তো, আমার রিংটা এবার কত মেম্বার রিং দাঁড়াবে? টোটাল দাঁড়াবে 5 মেম্বার রিং। তাহলে আমি কি করব, আমি একবারে 5 মেম্বার রিং ড্র করলাম। করার পরে যে কার্বনে মিথাইল আছে, যে কার্বনে মিথাইল আছে তার এই কার্বনে দেখো, এই যে এই কার্বনটাতে মিথাইল আছে, এ এখন আর পজিটিভ থাকবে না, এই কার্বনটা হবে পজিটিভ, এই কার্বনটা পজিটিভ। এটা আমরা কেন করলাম? আমরা বলি কি যে কার্বোক্যাটায়ন সুযোগ পেলে রিঅ্যারেঞ্জমেন্ট করে। 4 মেম্বার রিং এক্সপ্যানশন করে 5 মেম্বার রিং এ গেল, স্টেবিলিটি অনেক বেশি 5 মেম্বার রিং এ। এই কার্বোক্যাটায়ন এই কার্বোক্যাটায়নের থেকে স্টেবল বেশি। এবার ও তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বের করবে। অপশন খোঁজো, পাশের কার্বন বলতে কোনটা কোনটা। এইখানেও পাশের কার্বনে হাইড্রোজেন আছে, আর এখানেও পাশের কার্বনে হাইড্রোজেন আছে। এটা হাইড্রোজেন নম্বর সাপোজ A, এটা হাইড্রোজেন নম্বর B। এবার তোমাদেরকে বুঝতে হবে যে হাইড্রোজেন এটা বেরোবে নাকি হাইড্রোজেন বিটা বেরোবে। যদি হাইড্রোজেন A বেরোতো তাহলে ডাবল বন্ড হতো এই রকম, দেখে না। তাহলে ডাবল বন্ড হতো এখানে, সরি, এটা B নম্বর হাইড্রোজেন বেরোলে, এটা B নম্বর হাইড্রোজেন বেরোলে। আর যদি A নম্বর বেরোতো তাহলে ডাবল বন্ডটা এখানে হতো, এখানে থাকতো। এখন তোমাদেরকে ডিসাইড করতে হবে এই যে বি এবং এ, এই দুটোর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট। চলো বলো তো, এই বি আর এর মধ্যে কোনটা মেজর প্রোডাক্ট? বি। এবার বি মেজর প্রোডাক্ট, তার তো যুক্তি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আমি। এগুলোকে হাইপার কনজুগেশন দিয়ে ব্যাখ্যা করা হয়। তাহলে তোমরা বি কে বি এর নিচে লিখে দাও মেজর প্রোডাক্ট। এই যে এরকম ভাবে অ্যালকোহলের, আমি অ্যালকোহলের ডিহাইড্রেশন প্রসেসটাকে বলে ডিহাইড্রেশন, তার আমি বহু রকম মেকানিজম তোমাদের দেখিয়ে দিয়েছি, অনেক রকম প্রবলেম দেখালাম। তো আশা করি এটা পারবে তোমরা করতে। আমি এটা তোলা হয়ে গেলে বলো, আমি মুছে দিই। নেক্সট অন্য প্রবলেমে যাবো এবার। সবার হয়েছে লেখা? চলো ডান। আচ্ছা, এবার আমি নেক্সট প্রবলেমে চাই। নেক্সট যেটা করব আমরা এবার হ্যালাইড থেকে করব। একই রকম অ্যালকোহলের মতো হ্যালাইডেরও সেম প্রসেস, জাস্ট রিপিট করব। দেখো কিরকম।
একটা হ্যালাইড লিখি। সব থেকে সিম্পলেস্ট হ্যালাইড আমি লিখলাম ইথাইল ক্লোরাইড লিখলাম। এবার ইথাইল ক্লোরাইড নিয়ে তাতে আমি দিলাম অ্যালকোহলিক KOH। ওকে, দেখবে আমরা অ্যালকোহলিক KOH এর একটা কাজ শিখেছিলাম, ও এলিমিনেশন করে। অ্যালকোহলিক KOH মানে এলিমিনেশন করে। যদি অ্যালকোহলিকের জায়গায় আমরা অ্যাকোয়াস KOH দিতাম তবে ও সাবস্টিটিউশন করতো, মনে করে রাখো। কিন্তু আমরা যেহেতু অ্যালকোহলিক KOH ব্যবহার করেছি, ও এলিমিনেশন করবে। তো এখানেও আমি সাজেস্ট করব মেকানিজমটা ভেবে ভেবে করবে। কেন করবে বলে দিই। প্রথম স্টেপ, যদি রিয়াকশনটা আমরা তো এলিমিনেশন বলছি, যদি E2 হতো তাহলে কি করতো? প্রথম স্টেপে সরি E1 হতো, প্রথম স্টেপে ক্লোরিন বের করতো। ক্লোরিন বের করার পরে দেখো কি হতো, এরকম হতো CH3 CH2 এর মাথায় প্লাস। তাহলে ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন হলো। সেকেন্ড স্টেপে এ তার পাশের কার্বন থেকে, এখানে তো আছে একটাই কার্বন, পাশের কার্বন থেকে হাইড্রোজেনকে বের করতো। আলটিমেটলি প্রোডাক্ট আমরা পেতাম অ্যালকিন। আচ্ছা, তন্ময় বলছে সাউন্ড কেটে কেটে আসছে, কেন কেটে আসছে কে জানে। এই সাউন্ড ক্লিয়ার আছে না কেটে কেটে আসছে? কেটে কেটে যাচ্ছে। তাই না? আজকে তো ঠিক থাকার কথা। আমি আমার কম্পিউটারকে কনফিগার করলাম, যত রকম অটো আপডেট ছিল সব বন্ধ করে রাখলাম। ওয়ান ড্রাইভ অটো আপডেট হতো, আমার ধারণা ছিল ওটার জন্য হয়তো হতে পারে নেটওয়ার্ক ডিস্টার্ব, ওটাও কেটে দিলাম। তাও কেন আজকে কেটে কেটে আসছে? আচ্ছা ঠিক আছে, একটু চেষ্টা করো বোঝার, আমি আরো স্লো বলি। তাহলে যেটা বলছিলাম যে অ্যালকিন এভাবেও পেতে পারি, যদি দেখা যায় যে আচ্ছা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। অ্যালকোহলের মতন অ্যালকিনের ক্ষেত্রেও তোমাদের যদি প্রয়োজন পড়ে মেকানিজম করতে হবে, যদি প্রয়োজন না পড়ে মেকানিজম না করলেও করতে পারো। যেমন পরের প্রবলেমটা তাকাও, পরের প্রবলেমটা ক্ষেত্রে এটার মধ্যে আমরা অ্যালকোহলিক KOH দিলাম। যেমন এক্ষেত্রে মনে মনে ভেবে দেখো, কার্বন, যে কার্বনে ক্লোরিন আছে সে কার্বনকে যদি পজিটিভ করো, মনে মনে পজিটিভ করো, তাহলে হাইড্রোজেন বেরোবে পাশের কার্বন থেকে। যদি রিঅ্যারেঞ্জমেন্টের সুযোগ না থাকে তাহলে তোমার আর অন্য কিছু ভাবার দরকার নেই, শুধু ভাববে হাইড্রোজেনটা বের করব থেকে। যেমন এখানে এই ক্লোরিনটাকে বের করার পরে দুটো অপশন আছে হাইড্রোজেন বের করার, A এবং B। নিশ্চয়ই ডিসাইড করতে পারবে হাইড্রোজেন A না B কোত্থেকে বেরোবে। চলো অ্যান্সার করতে থাকো। তন্ময় লিখে দিয়েছে, পিয়ালি লিখে দিয়েছে। আমি চাই এটা সবাই লিখুক। অনিমেষ লিখেছে, রিতায়ন, দেবজিৎ, সম্বোধি, তথাগত, সবাই বি লিখেছে, ভেরি গুড। আমরা বি থেকেই কেন বের করলাম? কারণ বি থেকে বের করলে ডাবল বন্ডটা যেখানে হয় সেই প্রোডাক্টটা হাইপার কনজুগেশন অনেক বেশি হয়। তাহলে আমি প্রোডাক্ট লিখে দিলাম CH3CH ডাবল বন্ড CH3। ওকে, তাহলে এটাও আমার এলিমিনেশন হলো। মেজর প্রোডাক্ট এটাই। কেন মেজর প্রোডাক্ট? এর হাইপার কনজুগেশন অনেক বেশি, 6খানা হাইপার কনজুগেশন আছে। আচ্ছা, এবার এখানে একটা বিশেষ কথা আমি বলে দিই, সেটা হচ্ছে একটু আগে যে উদাহরণটা লিখলাম সেটা লিখবো আরেকবার, CH3CH2CH। এখানে ক্লোরিনের জায়গায় শুধুমাত্র ব্রোমিন লিখলাম। পরীক্ষা এটা আসে, আমি স্টার দিই, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। এটার মধ্যে কি দিয়েছিলাম? এটার মধ্যে দিয়েছিলাম অ্যালকোহলিক KOH। আমরা যদি মেকানিজম না করতাম, একবারে যদি প্রোডাক্ট করতাম, তাহলে কি হতো? এই যে ব্রোমিন, আমরা অপশন দুটো দেখেছি। হাইড্রোজেন আমরা এখান থেকে বের করতে পারতাম A, হাইড্রোজেন এখান থেকে বের করতে পারতাম B। আমরা দেখলাম হাইড্রোজেন বেরোলো A নম্বর কার্বন থেকে। সেজেফ নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, SAYTZEFF। কোন কোন বইতে সেজেফ লেখা থাকে, কোন কোন বইতে জেইসেফ লেখা থাকে। তোমরা সেইজেফ লিখবে, তোমাদের বইতে কি আছে আমি জানি না, সেইজেফ বলবে। সেইজেফ বলে একজন সায়েন্টিস্ট একটা রুল বানিয়ে দিয়েছিলেন। উনি কি বলেছিলেন জানো? যখন এরকম ভাবে এলিমিনেশন হবে, এটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর এলিমিনেশন অনলি, গুলিয়ে ফেলবে না। এটা অ্যাপ্লিকেবল হবে এলিমিনেশনের জন্য। আজ আমরা অ্যাডিশন দেখাবো, সেখানে আমরা আরেকটা অন্য রুল দেখাবো, এটা এলিমিনেশনের জন্য। সেজে বলছে যখন লিভিং গ্রুপটা নিউট্রাল হবে, এই দেখো এখানকার লিভিং গ্রুপটা
নিউট্রাল, তখন সে তার পাশে এমন জায়গা থেকে হাইড্রোজেনকে নেবে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। আরেকবার বলি কথাটা, সেজেফের রুলই এটা। রুলটা কি? যদি এলিমিনেশন হয় এবং লিভিং গ্রুপটা নিউট্রাল হয়, তবে যে দুটো অপশন আছে তার যে কার্বনে হাইড্রোজেন সংখ্যা কম, হাইড্রোজেন সেখান থেকেই বেরোবে। তুমি লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন 3টে, এখানে হাইড্রোজেন 2টো। কম হাইড্রোজেন কোথায়? এ নম্বর কার্বনে। তাহলে অ্যাকর্ডিং টু সেজেফ এখান থেকেই হাইড্রোজেন বেরোবে এবং মেজর প্রোডাক্ট পাবো আমরা এটা। এটা আমাদের মেজর প্রোডাক্ট। এটা কার রুল বললাম? এটা বললাম আমরা সেজেফ রুল। এবার দুটো ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কিরকম? ব্যতিক্রমের পরে আসছি। আমি আরেকটা প্যারালাল রুল দেখাই। মনে করো আরেকটা প্রবলেম, সেম প্রবলেম, CH2 CH, এই জায়গায় আমি লিখলাম এই রকমের একটা লিভিং গ্রুপ, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। মানে আমি কি করলাম, নাইট্রোজেনের সাথে 3টে মিথাইল দিলাম, নাইট্রোজেনকে প্লাস করলাম। নাইট্রোজেনের 4 ভ্যালেন্সি মানেই এটা 4 ডিগ্রি নাইট্রোজেন, ওই জন্য বলেছি কোয়াটারনারি। 1 ডিগ্রি 2 ডিগ্রি এগুলো নাম শুনেছো, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। 4 ডিগ্রি হলে বলে কোয়াটারনারি। আমি এরকমের একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট নিলাম। এক্ষেত্রে যদি আমরা সিম্পল হিট করি, রিয়াকশনটা কি হয় বলি। নাইট্রোজেন পজিটিভ থাকতে চায় না, ও এই ইলেকট্রন গুলোকে নিয়ে নেয়। মোদ্দা কথা, এই গ্রুপটা বেরোবে, তার পাশের কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে। এখানে যেমনটা হয়েছে, ব্রোমিন বেরিয়েছে, পাশে কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়ে, এখানেও তাই হবে, NMe3+ বেরোবে পাশে কার্বন থেকে হাইড্রোজেনকে নিয়ে। এখন প্রবলেম, এখানেও অপশন দুটো আছে, এ এবং বি। কোত্থেকে বেরোবে সেটা সেজেফ রুল দিয়ে হয় না, এটা হয় হফম্যান দিয়ে। ভালো করে শুনে নাও কথাটা, এটা হয় হফম্যান দিয়ে। হ্যাঁ, তথাগত লিখেছে, তন্ময় লিখেছে। হফম্যান কি বলে? হফম্যান সেজেফের উল্টো কথা বলে। হফম্যান বলছে যদি লিভিং গ্রুপটা চার্জড হয়, তবে সেই কার্বন থেকে হাইড্রোজেন বেরোয় যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। আপাতত এইটুকু বুঝি, পরে লজিক দিচ্ছি। বেশি হাইড্রোজেন কোথায় আছে? বি নম্বরে। অতএব অ্যাকর্ডিং টু হফম্যান বি থেকে হাইড্রোজেন বেরোবে, ডাবল বন্ড হবে এই কার্বন এই কার্বনের মাঝে। তাহলে প্রোডাক্ট দেখো, CH3 CH2 CH, ডাবল বন্ড CH2। তাহলে তোমরা সেজেফ কখন অ্যাপ্লাই করব, হফম্যান কখন অ্যাপ্লাই করব, মাথায় ঢোকাও। একটাই পয়েন্ট, সেজেফ অ্যাপ্লাই করব নিউট্রাল লিভিং গ্রুপের ক্ষেত্রে, হফম্যান অ্যাপ্লাই করব চার্জ লিভিং গ্রুপের ক্ষেত্রে। আমি আরো দু একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমাদেরকে। এখন প্রশ্ন হয়, আচ্ছা কেন? এটা তো হাইপার কনজুগেশন কম, আমরা যদি 2 বিউটিন বানাতাম ওর হাইপার কনজুগেশন বেশি হতো, কিন্তু 1 বিউটিনে হাইপার কনজুগেশন কম, স্টিল এটা মেজর প্রোডাক্ট। এর যুক্তিটা কি? এর যুক্তিটাও আসে, যুক্তিটা শোনো। আমরা যখন সেজেফ করেছিলাম, মনে করে দেখো, আমরা ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়ন বানিয়েছিলাম। এখানে কিন্তু কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট না, এটা E2 মেকানিজম ফলো করে, মানে সাইমালটেনিয়াসলি রিঅ্যাকশনটা হয়। কি হয় তাকাও, এই নাইট্রোজেন প্লাস মানে মাইনাস আইএফএক্স শো করছে, ও বন্ডের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানছে। তোমরা অ্যারোটা দেখো, আমি এটা পরে পাতায় লিখবো, লক্ষ্য করে দেখো, CH3 CH2 CH এর সাথে N Me3+, তার সাথে একটা CH3। তাকাও কি করলাম আমরা, এই সিগমা ইলেকট্রন গুলোকে টানলাম। টানলে মানে ইন্ডাকটিভ এফেক্ট শো করাচ্ছি, এই কার্বনটা হয়ে গেল ডেল পজিটিভ। ডেল পজিটিভ কার্বন এই পাশের কার্বন থেকে ইলেকট্রন টানবে, এ ডেল পজিটিভ, ও তার পাশের কার্বন থেকে টানবে, ও ডেল পজিটিভ। এবার লক্ষ্য করো, এই যে কার্বন ডেল পজিটিভ, এই কার্বন ডেল পজিটিভ, যে কার্বন বেশি ডেল পজিটিভ, যে কার্বনটা বেশি ডেল পজিটিভ, হাইড্রোজেন তার কাছ থেকে বেরোবে, কারণ তার হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক হবে। এবার তুমি এই কার্বনটার দিকে তাকাও, এই কার্বনের সাথে অ্যাডিশনাল কে যুক্ত? মিথাইল। মিথাইল প্লাস আইএফএক্স শো করে এর ডেল পজিটিভ ক্যারেক্টারটাকে কমিয়ে দেয়, এর ডেল পজিটিভ ক্যারেক্টারকে কমিয়ে দেয়। তাহলে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে মোর ডেল পজিটিভ হচ্ছে এই কার্বনটা, কারণ এর সাথে কোনো প্লাস আইএফএক্স যুক্ত গ্রুপ যুক্ত নেই। ওই জন্য এর হাইড্রোজেনটা বেশি অ্যাসিডিক হয়, এই হাইড্রোজেনটাই সহজে এলিমিনেট করে। দেখো তো বোঝা গেল কিনা কথাটা। ওই জন্য আমরা হফম্যানে
সেই কার্বন থেকে হাইড্রোজেন বের করি যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি। তাহলে আমরা প্যারালাল এলিমিনেশনের জন্য দুটো রুল ডিসকাস করে দিলাম, একটা সেইজেফ রুল আর একটা হফম্যান রুল। হফম্যানের এক্সপ্লানেশনটা ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে বললাম, অ্যাসিডিক হাইড্রোজেন দিয়ে বললাম, আর সেইজেফেরটা বললাম হাইপার কনজুগেশন দিয়ে। আরেকটা ব্যতিক্রমের কথা বলবো আমি। আচ্ছা মনে করো আমি CH3 CH2 এটাই দিচ্ছি, CH এই জায়গায় লিখলাম SR প্লাস CH3, এটাকেও হিট করলাম। শুধু তোমরা আমায় বলে দেবে যে এই প্রবলেমটা এলিমিনেশন হবে কিন্তু অ্যাকর্ডিং টু সেইজেফ হবে নাকি হফম্যান হবে। চলো অ্যান্সার করো সবাই, এটা অ্যাকর্ডিং টু সেইজেফ হয় নাকি হফম্যান হয়? সবাই অ্যান্সার করবে। দেবজিৎ, রৌনক, স্বরাজ, সম্বোধী, পিয়ালি, গৌরব, তথাগত। চলো সবাই অ্যান্সার করেছে হফম্যান। তাহলে হফম্যান তোমরা কি দেখে বুঝলে এটা হফম্যান? কোনটা দেখে বুঝলে এটা হফম্যান? লিভিং গ্রুপ দেখলাম, চার্জ লিভিং গ্রুপ, মানে বেশি কিছু ভাবার দরকার নেই এক্ষেত্রে। লিভিং গ্রুপটা চার্জ দেখলাম, চার্জ দেখে বুঝলাম হফম্যান হবে, হাইড্রোজেন এখান থেকে বের করলাম। ওকে, এবার ব্যতিক্রম দেখাই তোমাদেরকে। সবসময় যে এত স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হবে এরকম নাও হতে পারে, অন্তত এন্ট্রান্স পরীক্ষাতে এরকম আসবেই না, এগুলো এইচএস এ আসে এত সহজগুলো। এবার মনে করো আমি কি করলাম, CH3 CH2 CH, আমি এখানে ফ্লুরিন দিলাম, লক্ষ্য করো। আচ্ছা বলো তো, এবার যদি আমি HF এলিমিনেট করতে চাই, লিভিং গ্রুপ নিউট্রাল, ভালো করে বুঝে রাখো, F নিউট্রাল লিভিং গ্রুপ, বলো তো এবারে এলিমিনেশন সেইজেফ হবে না হফম্যান হবে? দেখি তোমরা কি উত্তর দাও। অপশন দুটোই আছে, আইদার সেইজেফ অর হফম্যান। এবার কি হবে দেখো, বেশিরভাগ ছাত্ররাই, বেশিরভাগ না সবাই লিখেছে সেইজেফ হবে। আমিও তো বুঝিয়েছিলাম তাই যে নিউট্রাল হলে সেইজেফ হয়, চার্জড হলে হফম্যান হয়, এটা ব্যতিক্রম। ফ্লুরিন যদিও নিউট্রাল লিভিং গ্রুপ কিন্তু এর ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই। চার্জ লিভিং গ্রুপটা যেমন হাই ইলেকট্রোনেগেটিভিটি শো করে, এও হাই ইলেকট্রোনেগেটিভিটি শো করে বলে এর মেকানিজমটা অনেকটা এদের মতোই হয়। হ্যাঁ তন্ময়, আমি তোমারটা দেখেছিলাম, তুমি হফম্যান লিখেছিলে। এ কি করে, এ বন্ডের ইলেকট্রন গুলোকে এইভাবে টানে, ইন্ডাকটিভ এফেক্ট শো করে, এ ডেল পজিটিভ, এ ওর কাছ থেকে টানে ডেল পজিটিভ। যে এক্সাম্পলটা আমরা হফম্যানের ক্ষেত্রে দিয়েছিলাম, যে মেকানিজমটা এফ মাইনাস নিউট্রাল হওয়া সত্ত্বেও যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি হাই ও চার্জ লিভিং গ্রুপের মতো বিহেভিয়ার দেখায়, এটাও হফম্যান ফলো করবে। তাহলে তোমরা নোট করো খাতায় যে ফ্লুরিন নিউট্রাল হওয়া সত্ত্বেও যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি খুব হাই, ও ফলো করবে হফম্যান। তাহলে চার্জ এবং F মাইনাস, নিউট্রালদের মধ্যে F মাইনাস কে বাদ দিয়ে বাকি সব কেসে আমরা সেইজেফ ফলো করব, আর F মাইনাস এবং চার্জ লিভিং গ্রুপদের ক্ষেত্রে হফম্যান ফলো করব। বলো পয়েন্ট ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা এবার আরেকটা কমপ্লিকেটেড কেস দেখাই। দেখো কিরকম কমপ্লিকেটেড কেস। অনেক সময় হয় কি, আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছিলাম CH3 CH2 CH, এই জায়গায় ছিল N, আমি এবার ভেঙে লিখি, এর সাথে ছিল 3খানা মিথাইল, কারেক্ট, আর নাইট্রোজেনটা ছিল পজিটিভ। তোমরা লক্ষ্য করে দেখবে আমি কোন বন্ডটা ব্রেক করেছিলাম, এই বন্ডটা ব্রেক করেছিলাম, এই বন্ডটা ভেঙে বের করে নিয়ে গেছি, এই কার্বনের পাশে কার্বন থেকে হাইড্রোজেনকে বের করে ডাবল বন্ডটা এখানে করেছি। যদি নাইট্রোজেনের সাথে 3টে মিথাইল ছিল বলেই আমি এই বন্ডটাকে ভেঙেছিলাম, আমি মিথাইলের বন্ডগুলো কেন ভাঙিনি তার যুক্তিটা দিয়ে দিই। সাপোজ আমি যদি এই মিথাইলকে ব্রেক করতাম, এই বন্ডটাকে ব্রেক করতাম, তাহলে এখান থেকে যেটা পেতাম সেটা পেতাম CH3 প্লাস পেতাম। প্লাস পাওয়ার পরে তুমি লক্ষ্য করো এই কার্বনের পাশে অন্য কোনো কার্বন নেই যার কাছ থেকে হাইড্রোজেন নিয়ে ওরা হাইড্রোজেনকে এলিমিনেট করে অ্যালকিন বানাতে পারে। তার মানে মিথাইল কিন্তু ব্রেক এই কারণে করে না। কিন্তু আমি এই মিথাইলের পরিবর্তে যদি এই জায়গাটাতে একটা ইথাইল গ্রুপ জুড়ে দিই, তবে প্রবলেমটা এত সহজ হবে না। তাহলে তোমরা নেক্সট প্রবলেমটা তোলো, দুটো সেম প্রবলেম তোলো, আমি এরপর আরেকটা কঠিন দেবো। সেম প্রবলেম তোলো যেখানে নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল আছে,
আরেকটা মিথাইলকে আমরা চেঞ্জ করে ইথাইল করে দিয়েছি। এইটুকু তোলো, তারপর আমি বোঝাচ্ছি। দেখো তো তোলা হয়েছে কিনা। তোলা হলে ডান বলো। ডান, ডান। এবার দেখো, তোমরা মাথায় ঢোকাও, যদি কোয়াটারনারি সল্টের ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে যে গ্রুপগুলো যুক্ত, আমরা কোয়াটারনারি মানে নাইট্রোজেনের সাথে 4টা গ্রুপ দেখবোই দেখবো। কোয়াটারনারি মানেই নাইট্রোজেনের সাথে 4টা। এই গ্রুপগুলোর মধ্যে নাইট্রোজেনের সাথে যে বন্ড দিয়ে ওরা যুক্ত, তার মধ্যে সেই বন্ডটাকে আমরা ব্রেক করব। ভালো করে বুঝবে কথাটা। সেই বন্ডকে আমরা ব্রেক করব যে গ্রুপটা সব থেকে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড। সোজা কথায়, যে গ্রুপটা সব থেকে স্মলেস্ট গ্রুপ যেটা, সেই গ্রুপটাই ব্রেক করবে, এক্সক্লুডিং মিথাইল। আমরা এই প্রবলেমটাতে আসি। দেখো, এখানে মিথাইল আছে, মিথাইল আছে, এখানকার গ্রুপটা ইথাইল, আর এখানকার গ্রুপটা এটা টারশিয়ারি, সরি নরমাল বিউটাইল, আইসোবিউটাইল। এবার আমি কি যুক্তি দিলাম, বন্ডগুলো যেহেতু আলাদা আলাদা, গ্রুপগুলো আলাদা আলাদা, আমরা সেই বন্ডটাকে ভাঙবো যেদিকের গ্রুপটা সব থেকে ছোট কিন্তু মিথাইলকে বাদ দিয়ে। তোমরা কেউ বলতে পারবে কোন গ্রুপটা ব্রেক করা উচিত, কোন বন্ডটা ব্রেক করা উচিত? আমি এবিসিডি দিয়ে নাম্বারিং করে দিই, এ বি সি ডি। এবিসিডির মধ্যে কোন বন্ডটা ভাঙবো বলবে সবাই। আমি কি বলেছি? এক্সক্লুডিং মিথাইল। মিথাইলকে কেন ভাঙবো না? কারণ মিথাইলকে ভাঙলে আমি প্রোডাক্টে পৌঁছতে পারবো না, মিথাইল কার্বোক্যাটায়ন রয়ে যাবে। তার জন্য মিথাইলকে বাদ দিয়ে তারপরে যে গ্রুপটাকে তোমার সব থেকে ছোট বলে মনে হবে, হ্যাঁ সবাই উত্তর করেছে ডি, এক্স্যাক্টলি ডি। কেন? দুটো মিথাইলকে যদি বাদ দাও, তাহলে আমার গ্রুপ পড়ে থাকে একদিকে 2 কার্বনের ইথাইল, আরেকদিকে 4 কার্বনের আইসোবিউটাইল। ওই জন্য ছোট আমার মনে হয়েছে ইথাইলকে, আমি এই বন্ডটাকেই ব্রেক করব। তাহলে এই বন্ড যদি আমি ব্রেক করি, এই দিক থেকে যেটা পড়ে থাকবে সেটা একবারে লিখে দিচ্ছি, পাশে কার্বন থেকে হাইড্রোজেন বের করে পড়ে থাকছে ইথেন, ইথিন। সেই ক্ষেত্রে প্রোডাক্ট হবে আমার ইথিন। বলো বোঝা গেল কিনা? আমি আরেকটা প্রবলেম দিচ্ছি, মাথায় ঢুকবে তাড়াতাড়ি, দাঁড়াও, পরের পাতে যাচ্ছি। মনে করো, একটু কঠিন করার চেষ্টা করি। এই এখানে সাপোজ নাইট্রোজেন আছে, এখানে মিথাইল, এখানে মিথাইল, এটা মিথাইল না, এটাকে আমি ইথাইল করে দিলাম, হ্যাঁ, CH2CH3, আর এই জায়গায় করে দিলাম CH2CH2CH3। এই কার্বন নাইট্রোজেন পজিটিভ আছে। এখানে 4টা বন্ড, তোমরা আমাকে অ্যান্সার বলবে এ বি সি ডি, কোন বন্ড ভাঙবে এবং প্রোডাক্ট কি হবে। চলো অ্যান্সার করো। আমি এর যত রকম প্রবাবিলিটি আছে না, সব ডিসকাস করছি, যাতে হফম্যানের একটাও প্রবলেম তোমাদের না আটকায়। হফম্যান থেকে তো একটা না একটা আসবেই আসবে। অ্যান্সার করেছে 5 জন, অ্যান্সার দেখলাম সবাই অ্যান্সার করেছে সি। চলো বাকিরা অ্যান্সার করো, বাকিরা অ্যান্সার করো। হ্যাঁ, বন্ড ভেঙেছে সি, গুড, বন্ড সি ভাঙবে। প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট 2 জন উত্তর লিখে দিয়েছে। প্রোডাক্ট এরা লিখেছে CH2CH2, গুড, ভেরি গুড। তাহলে হফম্যান তোমাদের মাথায় ঢুকেছে না পুরোটা? আচ্ছা, এবার উত্তর দাও, যদি এই সি এর সাথে যে গ্রুপটা যুক্ত, এটাকে যদি আমি মিথাইল করে দিতাম, তবে অ্যান্সার কি হতো? ইথাইলটাকে রিপ্লেস করে মিথাইল করে দিলাম, তবে অ্যান্সার বলো, তবে অ্যান্সার কি হতো? তবে বন্ড ভাঙতো ডি নম্বরটা, গুড। ডি নম্বরটা ভাঙলে অ্যান্সার কি হতো? অ্যান্সার করো, ডি নম্বর ভাঙলে অ্যান্সার কি হতো? প্রোপিন, গুড। ডি নম্বর যদি ভেঙে যেত, তাহলে পাশে কার্বন থেকে হাইড্রোজেনকে বের করে আমরা অ্যান্সার করতাম প্রোপিন, গুড। প্যারালাল, তাহলে আরেকটা কোশ্চেনের উত্তর দাও দেখি। এন, চলো, 3টেই মিথাইল, দেখি অ্যান্সার করো, 3টেই মিথাইল, এটা প্লাস, অ্যান্সার বলো, তবে কি করতাম অ্যান্সার? 3টেই দিয়েছি মিথাইল করে, নাইট্রোজেনের মাথায় প্লাস। এবার চলো অ্যান্সার বলো। প্রথমেই এই দেখো, হ্যাঁ অ্যানিমেস লিখেছে,
নাইট্রোজেন, আচ্ছা আবার এবিসিডি বলি তাহলে বুঝতে আমাদের অসুবিধা হয়। চলো এবিসিডি কোন বন্ড ভাঙবো, এবার এবিসিডি কোন বন্ড ভাঙবো, এ, এ যদি ভাঙে ডাবল বন্ড কোথায় দিবে, এই বন্ডটাকে ভেঙে নিয়ে বেরিয়ে গেলাম, তাহলে হাইড্রোজেন এখান থেকে নাও এখান থেকে নাও একই কথা, কারণ সিমেট্রিক্যাল। সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট পাচ্ছি সাইক্লোহেক্সিন, হ্যাঁ দেবজিৎ লিখেছে, এক্ষেত্রে প্রোডাক্ট সাইক্লোহেক্সিন। ওকে, আরেকটু জটিল করি, এটা সাইক্লোহেক্সিন হলো, পরের পাতায় যাচ্ছি আরেকটু জটিল করতে, এটা আনসার দাও এবার। নাইট্রোজেন প্লাস তিনটেই দিলাম মিথাইল করে, এই জায়গাটা দিলাম আরেকটা মিথাইল। চলো এবার অ্যান্সার করো, এটাকে হিট করেছি, চলো অ্যান্সার করো। কেউ অ্যান্সার? হ্যাঁ মানে বন্ড তো একটাই ভাঙবে, একটাই প্রবাবিলিটি আছে বন্ড ভাঙার, কিন্তু আমি জানতে চাইছি তোমরা হাইড্রোজেনটা কোত্থেকে বের করেছো। আমি তোমাদেরকে কোশ্চেন করছি, বন্ড তো তোমরা এটা ভেঙেছো, হাইড্রোজেন বের করার দুটো জায়গা আছে, এ নম্বর জায়গা, বি নম্বর জায়গা, হাইড্রোজেন এ না বি কোত্থেকে বের করেছো? আচ্ছা আমি দাঁড়াও, আমি জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব, অর্ণব, অর্ণব প্রথমে আমি অর্ণবকে দেখতে পাচ্ছি, অর্ণব এ না বি হাইড্রোজেন কোত্থেকে বের করেছো? আচ্ছা দেবজিৎ একটা উত্তর করেছে, হাইড্রোজেন কোত্থেকে বের করেছো, এ না বি? দেবজিৎ ঠিক আছে, পিয়ালি ভুল হয়েছে, দেবজিৎটা ঠিক আছে। অর্ণব অ্যান্সার করো। হ্যাঁ তন্ময় ঠিক আছে তোমারটা, অর্ণব, না অর্ণব শুনতে পাচ্ছে না, অর্ণবের পরে কে আছে, আদ্রিজা আছে, আদ্রিজা, অদ্রিজা মাইক্রোফোন অন করে না। অর্কদীপ, অর্কদীপ মাইক্রোফোন অন। হ্যাঁ আদ্রিজা উত্তর পেয়ে গেছি তোমার, ঠিক। অর্কদীপ শুনতে পাচ্ছে না আজকে। পরে কে আছে, আত্মজা, আত্মজা শুনতে পাচ্ছ? না, দেবাদ্রিতা আছে নিচে, দেবাদ্রিতা মাইক্রোফোন অন করো, দেবাদ্রিতা। না শুনতে পাচ্ছে না, আচ্ছা শুনতে কেন পাচ্ছে না? তারপরে কে আছে, দেবাঞ্জলি, কেউ একজন মাইক্রোফোন অন করো না, দেবাঞ্জলি। দেবাঞ্জলিও শুনতে পাচ্ছে না। ইন্দ্রায়ুত, ইন্দ্রায়ুত আছে, ইন্দ্রায়ুত। না। গৌরব, গৌরব মজুমদার, ছেড়ে দাও, কেউ মাইক্রোফোন অন করবে না। এটা কি আদৌ ক্লাস করছে রে বাবা? হ্যাঁ স্যার বি হবে। কে বললে, নিমেষ? হ্যাঁ স্যার। হ্যাঁ অ্যান্সার কি বি হবে? আচ্ছা কেন বি হবে বলো অ্যান্সার। আমরা হফম্যানে কি স্যার শিখিয়েছিলাম, অ্যাকর্ডিং টু হফম্যানে কি বেরোবে শিখিয়েছিলাম? যেখান থেকে বেশি হাইড্রোজেন থাকে। ব্যাস এটাই শিখিয়েছিলাম, স্যার হাইড্রোজেন হাইড্রোজেন যেখানে ওইখান থেকে বেশি বেরোবে। থাকে, কারেক্ট। এবার বিতে হাইড্রোজেন আছে একটা, এতে হাইড্রোজেন আছে দুটো, হাইড্রোজেন বেশি যেখানে সেখান থেকে বেরোবে, হাইড্রোজেন বেশি আছে এতে, অতএব এ থেকে বেরোবে, প্রোডাক্ট হবে এটা, এই দেখো প্রোডাক্ট হবে, এখানে মিথাইল ছিল, এটা হবে প্রোডাক্ট। ক্লিয়ার হলো এবার? ভুলটা কোথায় হয়েছিল নিমেষ? গৌরব ভুল তাই করেছিল। আমি ভাবছি মিথাইল থেকে স্যার তিনটা হাইড্রোজেন আছে ওই জন্য। না না না, মিথাইল থেকে না, কার্বন তো এটা, এই কার্বনটা তো, এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে সেটা দেখবো, এই কার্বনের সাথে কটা হাইড্রোজেন আছে সেটা দেখবো, এখানে দুটো হাইড্রোজেন আছে এখানে একটা হাইড্রোজেন আছে, তো এই জন্য এখান থেকে বেরোবে। তো আশা করি হফম্যানের আমি অনেকগুলো প্রবলেম তোমাদের ডিসকাস করে দিলাম, হফম্যান সেট যে মিলিয়ে, আর আশা করি ভুল হওয়ার কথা নয়। আচ্ছা এবার আরো দু চারটা ছোট ছোট প্রবলেম আছে, দেখাই। এবার যে প্রবলেমগুলো দেখাবো অ্যালকেন প্রিপারেশনের, এগুলোর আর মেকানিজম দেখাবো না, এগুলো মেকানিজম লাগবেও না, এগুলো শুধুমাত্র প্রসেসটা তোমরা পড়বে। চলো নেক্সট কি প্রসেস, আমরা ডাই হ্যালাইড থেকেও তৈরি করতে পারি, ডাই হ্যালাইড থেকে কিরকম ভাবে দেখো। ডাইহ্যালাইড বলতে সাপোজ আমরা, সরি এটা নিলাম CH2, এখানে একটা ব্রোমিন আছে, CH2 এখানে একটা ব্রোমিন আছে। আমি ডাইব্রোমাইড কেন বলেছি দেখো, 1 নম্বর 2 নম্বর দুটো কার্বনই দুটো
ব্রোমিন আছে, তাই ডাইব্রোমো কম্পাউন্ড এটা। একে সিম্পল জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করব। চলো লেখো জিঙ্ক ডাস্ট। লেখা হলে ডান বলবে, হ্যাঁ, জিঙ্ক ডাস্ট। এখানে একটা সলভেন্ট আমরা ইউজ করি, সলভেন্ট আমরা মিথানল, ইথানল এরকম সলভেন্ট ইউজ করি, দেখবে বইতে লেখা আছে। আর হিট, ওকে। কি করে জিঙ্ক? ও ZnBr2 হিসেবে বেরিয়ে যাবে, মানে এই যে দুটো ব্রোমিন দেখছো, এই দুটো ব্রোমিনকে নিয়ে জিঙ্ক ZnBr2 ফর্ম করবে, আর এই দুটো কার্বনের মাঝখানে হবে ডাবল বন্ড, মানে যেখান থেকে এলিমিনেশনটা ঘটলো ডাবল বন্ড তাদের মাঝখানেই হবে। তাই অ্যান্সার হওয়া উচিত CH2 ডাবল বন্ড CH2। এটা নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। যে কার্বন দুটোর মাঝখানে তুমি দেখবে এরকম ডাবল বন্ড আছে, সরি ব্রোমিন আছে, তাদের মধ্যে থেকে তুমি ZnBr2 করে দুটো ব্রোমিনকে বের করে দেবে, আর তাদের মাঝখানে ডাবল বন্ড। ভিসিনাল ডাইহ্যালাইড ইউজ হয় এখানে, তথাগত টার্মটা সঠিক উচ্চারণ করেছে। আমরা 12 এগুলো পড়াবো, ভিসিনাল, জেমিনাল এরকম অনেক কথা আছে। তো কথাটা যেহেতু বললো তাই আমি বলেই দিই, ভিসিনাল কাদেরকে বলে? যখন তুমি দেখবে পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালাইড আছে, ভিসিনাল এবং জেমিনাল, এই কথাটা আমরা ডাই হ্যালাইডের জন্য ব্যবহার করি। কথাটা লেখো, এটা আমরা ডাই হ্যালাইডের জন্য ব্যবহার করি। এবার যদি দেখা যায় যে একই কার্বনে দুটো হ্যালোজেন আছে, তখন সেই হ্যালাইড গুলোকে বলে জেমিনাল, সংক্ষেপে বলে জেম, জেম ডাইহ্যালাইড। আর যদি দেখা যায় যে হ্যালোজেন দুটো পাশাপাশি দুটো কার্বনে আছে, তখন তাকে বলা হয় ভিস, ভিস ডাইহ্যালাইড। তাহলে দুটো ডাইহ্যালাইড শিখে নাও, ভিস আর জেম। জেম কোনটাকে বলছি? একই কার্বনে দুটো হ্যালোজেন আছে, এটাকে বলছি জেম। আর পাশাপাশি দুটো কার্বনে দুটো হ্যালোজেন আছে, একে বলছি ভিস। ওকে, আচ্ছা এবার আরেকটা কমপ্লিকেটেড প্রবলেম দেখা। মনে করো আমি তোমাদেরকে বললাম, এটাও তোমরা পারবে, এখানে আর এখানে ব্রোমিন আছে, তো আমি একে জিঙ্ক ডাস্ট দিলাম, পারবে না? কি হবে গেস? পারবে কেউ? কিচ্ছু না। যে দুটো কার্বন দেখতে হবে ব্রোমিন দুটো পাশাপাশি কিনা, ব্রোমিন দুটো পাশাপাশি আছে, ডেফিনেটলি এরা ZnBr2 বের করবে। বের করে প্রোডাক্ট আমরা লিখবো সাইক্লোহেক্সিন। ক্লিয়ার? কিন্তু কিন্তু কি দেখো, মনে করো আমার রিং আছে, আমি ব্রোমিনটা এখানে দিয়েছি, ব্রোমিনটা এখানে দিয়েছি। বলতো এক্ষেত্রে যদি আমি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করতাম, আমি প্রোডাক্ট পেতাম এক্ষেত্রে? গেস, বলতো প্রোডাক্ট পেতাম কিনা? ইয়েস অর নো তে অ্যান্সার দেবে। প্রোডাক্ট পাবো এবার? না। কেন প্রোডাক্ট পাবো না এবার? প্রোডাক্ট পাবো না কারণ হ্যালোজেন দুটো পাশাপাশি কার্বনে নেই আমার, আমার এদের এত দূরের মধ্যে বন্ড করা ডিফিকাল্ট, এখানে আমি প্রোডাক্ট পাবো না। তোমরা লিখবে নো প্রোডাক্ট, মানে নো রিয়াকশন, এখানে জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলে প্রোডাক্ট পাই না। ক্লিয়ার? তার মানে সাইক্লিক এরকম রিং যদি এরা ভিস না হয় তবে প্রোডাক্ট পাবো না। এবার আরেকটা দেখো প্রবলেম, ব্যতিক্রম কত কত জায়গায় আছে। সাপোজ CH2 CH2 CH2, আমি এখানে ব্রোমিন দিলাম, এখানে ব্রোমিন দিলাম, একে আমি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করলাম। হ্যাঁ বা নাতে অ্যান্সার, রিয়াকশন হবে না হবে না? হ্যাঁ বা নাতে অ্যান্সার করো, রিয়াকশন হবে না হবে না? তন্ময় বলছে হবে, তথাগত না, রাহুল না, ইন্দ্রায়ণ না, অনেকে না বলেছে, কিন্তু একজন বলেছে হবে। তথাগত না, তথাগত না, তন্ময় বলেছে। তন্ময় মাইক্রোফোন অন করো, হবে কোন যুক্তিতে হবে? কি হবে প্রোডাক্ট? বলো তন্ময়। দেখো আমি নিজেই একটু আগে বললাম যে ভিস না হলে প্রোডাক্ট হয় না, কিন্তু এটা একটা এক্সেপশনাল কেস, তন্ময় ঠিক উল্লেখ করেছে। যেহেতু এটা ওপেন চেইন কম্পাউন্ড, এটা কিন্তু রিং নয়, দেখো এটা ওপেন চেইন। এ কি করে, এই যে দুটো টার্মিনাল, এই দুটো টার্মিনাল কাছাকাছি আসতে পারে, কারণ রিং তো, মানে এই লম্বা চেন তো ফ্লেক্সিবল। এটা এ আর এ যখন কাছাকাছি আসে, এসে তাদের মধ্যে যখন দুটো বিয়ারকে ZnBr2 করে বের করে দেই, তখন এই টার্মিনাল দুটো এরকম ভাবে দেখো কাছাকাছি চলে আসে। আমি দেখাই, এ কাছাকাছি চলে আসে, চলে এসে এদের দুজনের মাঝখানে যখন বন্ড হয় তখন অ্যালকিন হয় না, কিন্তু এরকম সাইক্লিক প্রোডাক্ট আমরা পাই। ওই জন্যে এই এলিমিনেশনটাকে আমরা বিটা এলিমিনেশন বলি না, এই ধরনের এলিমিনেশনকে বলে গামা এলিমিনেশন।
নামটা তোমাদের আমি শুনিয়েছিলাম, গামা এলিমিনেশন। কেন একে গামা দিলাম? কারণ এই কার্বনকে যদি তুমি আলফা বলো, আলফা বিটা গামা, 1 আর 3 থেকে হাইড্রোজেন সরি হ্যালোজেন দুটো বেরোচ্ছে, তাই গামা এলিমিনেশন। তাহলে বিষ না হলেও দুটো Br2 বেরোতে পারে, সেক্ষেত্রে কিন্তু এরকম সাইক্লিক প্রোডাক্ট তৈরি করবে, যেমন সাইক্লোপ্রোপেন আমরা প্রোডাক্ট পেলাম। বোঝা গেল? সিমিলারলি যদি আমি 4টা কার্বন নিতাম না পরপর, তাহলেও কিন্তু রিয়াকশন হতো। এগুলো মনে রাখবে সবাই, এগুলো কিন্তু এন্ট্রান্সে আসে। যেখানে দেখবে যত ব্যতিক্রমী কেস, হ্যাঁ না আইমিস ঠিক আছে, এটা আমি কেন বললাম, আমি তো অ্যালকিন প্রিপারেশন করছিলাম। এই কেসগুলো যেহেতু ব্যতিক্রমী কেস, এটা যদি এখানে আমি না বলি পরে আমি ভুলে যাব বলতে, তো ওই জন্য আমি এটা এখানে বলে রাখছি, তোমরা এটাকে নোট করে রাখো, পরীক্ষায় এগুলো আসবে কিন্তু। সাপোজ 4টা কার্বন নিয়েছি আমরা, এখানে হ্যালোজেন আছে, এখানে হ্যালোজেন আছে, এটাও বিষ নয়। আমি যদি জিঙ্ক ডাস্ট দিয়ে হিট করি, ডেফিনেটলি এরাও দুটো বিআর কে বের করে এরকম ভাবে এদের মাঝখানে বন্ড তৈরি করবে। অতএব সেক্ষেত্রে প্রোডাক্ট হবে এরকম ভাবে সাইক্লোবিউটেন। বলতো কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা? এক্ষেত্রে হবে সাইক্লোবিউটেন। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই তোমাদেরকে, তাকাও। মনে করো আমি একটু আগে কি বললাম, আমি বললাম এই যে 1,3 ডাইব্রোমো কম্পাউন্ড দিলাম, এটাকে আমি জিঙ্ক ডাস্ট দিলাম, তোমরা প্রোডাক্ট লিখে দিলে কি? তোমরা প্রোডাক্ট লিখে দিলে সাইক্লোপ্রোপেন, আর ZnBr2 বেরিয়ে গেছে। আচ্ছা বলো তো, অ্যাজ এ কম্পাউন্ড সাইক্লোপ্রোপেন এই রিংটা খুব স্টেবল রিং নাকি আনস্টেবল রিং? অ্যান্সার করো। সাইক্লোপ্রোপেন এই রিংটা, এটা স্টেবল রিং না আনস্টেবল রিং? চলো, একজন বলেছে আনস্টেবল রিং। এর যুক্তিটা আমরা দিয়েছিলাম এই রিং খুব স্টেবল নয়। যেমন সাইক্লোহেক্সেন এ হোক, সাইক্লোপেন্টেন, এরা যতটা স্টেবল হয়, এই সাইক্লোপ্রোপেন হোক, সাইক্লোবিউটেন হোক, এরা কিন্তু এত স্টেবল না। কেন এত স্টেবল না? অ্যাঙ্গেল স্ট্রেইন অনেকটাই বেশি এদের মধ্যে। ঠিক স্টেরিক হিন্ড্রান্স কথাটা বলবো না, আমরা অ্যাঙ্গেল স্ট্রেইন কথাটা বলবো, স্ট্রেইন বেশি এদের মধ্যে। ওই জন্যে পরীক্ষাতে আমি এরকমও প্রশ্ন দেখেছি, জানো কিরকম প্রশ্ন? অদ্ভুত লাগে, মানে বোঝাই যায় না যে এটা উত্তর হতে পারে। শুধু সাইক্লোপ্রোপেন নিলাম, নিয়ে ব্রোমিন CCl4 দিয়ে হিট করলাম, পারবে প্রোডাক্ট লিখতে? বলতো কি প্রোডাক্ট লিখবে? দেখি তোমরা কি উত্তর দাও। কিচ্ছু না, সাইক্লোপ্রোপেন নিয়েছি, ব্রোমিন দিয়ে হিট করেছি, চলো অ্যান্সার দাও। বা অ্যান্সার হওয়া উচিত না উচিত না, কোনো প্রোডাক্ট হবে না হবে না? যে যা পারো উত্তর দাও, তারপর আমি আসছি। কি লিখলাম পারিজাত? এটাকে আমি লিখলাম সাইক্লোপ্রোপেন, সেখানে আমি ব্রোমিন অ্যাড করলাম, ব্রোমিন দিয়ে হিট করে দিলাম, প্রোডাক্ট কি হবে? তন্ময় একটা প্রোডাক্ট লিখেছে। 1 2 না, এক্ষেত্রে কি হবে জানো? যেমনটা আগের পাতায় যাই, আগের পাতায় কি দেখলাম? 1,3 ব্রোমিন এলিমিনেট করলে সাইক্লোপ্রোপেন দিয়েছে না, এটা ঠিক উল্টো কাণ্ডটা করবে। আমি যখন ব্রোমিন দিয়ে একে হিট করেছি, ও তখন ব্যাক টু 1,3, মানে রিং ওপেন হবে, ওপেন হয়ে গিয়ে এরকম 1,3 প্রোডাক্টটা আবার নতুন করে তৈরি করবে। তাহলে লক্ষ্য করো, এখানে যখন ব্রোমিন দিয়ে হিট করেছো, রিং ওপেনিং হবে, যেহেতু রিং স্টেবল নয়, 1,3 এডিশন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যান্সার পাবো এইটা, CH2 CH2 CH2, এখানে একটা বিআর পাবো, এখানে একটা বিআর পাবো। বলো তো বোঝা গেল কিনা? এই বুঝতে পারলে? যদি প্রবলেম হয় সেটা আমাকে বলবে। আচ্ছা ওকে, আরেকটা প্রবলেম দেখাই তোমাদেরকে, এটা এই টাইপের নয়, আমরা একটু আগে যে করলাম এলিমিনেশনের মতো। দেখো, একটা সাইক্লোপেন্টেন রিং লিখলাম, এগুলো সবই কিন্তু এন্ট্রান্সে আসা, মানে আসতে পারে। আচ্ছা সাপোজ এখানে আমার একটা ব্রোমিন আছে, এখানে আমার মিথাইল, এখানে আমার একটা হাইড্রোজেন, হ্যাঁ এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে আমি অ্যালকোহলিক কেউচ দিয়েছি। প্রোডাক্ট কি হবে? আমি অপশন দিচ্ছি তোমাদেরকে, দেখি তোমরা কতটা বুঝেছো আমার পড়া আজকে। অপশন একটা, এখানে মিথাইল আছে, তো আমি এখানে একটা ডাবল বন্ড দিচ্ছি, এটা মিথাইল, এটা অপশন নাম্বার এ।
অপশন নাম্বার বি, এখানে মিথাইল থাকছে, এখানে ডাবল বন্ড দিলাম, এটা অপশন নাম্বার বি। দুটোই অপশন দিলাম, বাকি চারটা দিলাম না, তোমাদের 50-50 প্রবাবিলিটি দিলাম। চলো, তোমাদের বলতে হবে যে প্রথম অ্যালকোহলিক কেওএইচ এর কাজ কি এবং এ আর বি এর মধ্যে কোনটা প্রোডাক্ট। এটা কেউ না কেউ মাইক্রোফোন অন করবে, অন করে মুখে বলবে। চলো বলো, অপশন তোমাদের কাছে আছে, যে ইচ্ছে বলতে পারে। বলো কে বলবে, যার নেটওয়ার্ক কানেকশনটা স্ট্রং আছে সেই বলো। আমি লক্ষ্য করছিলাম এর আগে তোমরা মাইক্রোফোন অন করতে গিয়ে 7-8 জন বেরিয়ে গেছিলে মিটিং থেকে, পরে আবার জয়েন করেছো। যার মাইক্রোফোন, যার কানেকশন স্ট্রং আছে সে। চলো, রিটার্ন অ্যান্সার দিয়ে দিয়েছে আমাকে, আমি অ্যান্সারটা বলছিলাম কি দিয়েছে। আমি চাইছিলাম কেউ একজন মাইক্রোফোন অন করে আমাকে ব্যাপারটা বোঝাবে। 1 মিনিট সময় দেবো, ফাস্ট করো। তন্ময় বলছে এ। এটা পরীক্ষায় আসা তো, এত সহজ হবে না কিন্তু। তোমরা এত সহজভাবে ভাবছো, সে সহজটা হয়তো হবে না। আচ্ছা, 2-1 জন বললো, গৌরব বললে আবার বি। আচ্ছা, 2 জন বলেছে বি। যারা বি বলেছো তারা লজিক দিতে পারবে, বি কি, বি কেন। আচ্ছা, রিটার্ন বলছে অ্যাকর্ডিং টু সেজেফ। হ্যাঁ, রিটার্ন তো সঠিক উত্তর দিয়েছে, অ্যাকর্ডিং টু সেজেফ অ্যান্সার হওয়া উচিত এ। ঠিক, লজিক ঠিক, তোমরা লক্ষ্য করো। পিয়ালি মাইক্রোফোন অন করতে পারবে? পিয়ালি, এখানে আমি কৌলিককে দেখতে পাচ্ছি, কৌলিক মাইক্রোফোন অন করতে পারবে? কৌলিক, আচ্ছা ছাড়ো, আমি বলছি শোনো। দেবজিৎ বলছে বি। মাইক্রোফোন অন করে বোঝাও আমাকে, বি কেন। যারা বি বলছো তারা বলো বি কেন। আমি এর রিজনটা জানতে চাইছি, কেউ যদি পারো একটু জানাও আমাকে। স্যার, হ্যাঁ বলো, কে বলছো, নাম বলো আগে। স্যার বিতে দেবজিৎ হাইড্রোজেন বলছিলাম। বেশি আছে। বিতে হাইড্রোজেন বেশি আছে, তার মানে তোমরা কি এটা হফম্যান ফলো করছো? লিভিং গ্রুপ তো নিউট্রাল, নিউট্রাল লিভিং গ্রুপ তো হফম্যান ফলো করে না, ও তো স্টেটজেফ ফলো করে, ঠিক না? স্যার, আমি তো ব্রোমিন বের করে হাইপার কনজুগেশন দেখলাম, তো কোন দিকে বেশি হবে তো ওই দিকে করে দিয়েছি। তাহলে তো অ্যান্সার এ হওয়া উচিত, তাই না? যদি হাইপার কনজুগেশন দেখো। আচ্ছা, মাইক্রোফোন করে ডিসকানেক্ট, তাহলে ছেড়ে দাও, মাইক্রোফোন অন করতে হবে না, করি ছেড়ে দাও। যুক্তিটা শোনো, যদি আমরা শুধু সিম্পল লজিক দেখি, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, এটা তো এন্ট্রান্সে আসা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দাও তো স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। আমি যেদিনই অর্গানিকের পরীক্ষা নেব এই প্রশ্নটা দেবই সেদিনই, দেখবো সেদিন ভুল করো না ঠিক করো। আজকে যুক্তিটা শোনো, ব্রোমিন যেহেতু নিউট্রাল লিভিং গ্রুপ, তাহলে এটা হওয়া উচিত সেজেফ। সেজেফ যদি হয় ডেফিনেটলি হাইড্রোজেন এটা বেরোতে হতো, আমরা অ্যান্সার পেতাম এ। কিন্তু লক্ষ্য করে দেখেছো, আমি এখানে স্টিরিও কেমিস্ট্রি মেনশন করেছি। কি মেনশন করেছি? আমি এই ব্রোমিনটাকে দেখিয়েছি অ্যাবাভ দ্য প্লেন, এই মিথাইল আছে বিলো দ্য প্লেন, এই হাইড্রোজেন আছে অ্যাবাভ দ্য প্লেন। তোমরা কি জানো এলিমিনেশন জেনারেলি বলতো অ্যান্টি এলিমিনেশন প্রেফার করে নাকি সিন এলিমিনেশন প্রেফার করে? চলো যুক্তি দাও, এলিমিনেশন অ্যান্টি প্রেফার করে নাকি সিন প্রেফার করে, কোনটা? দেখবে আমরা পড়িয়ে দিয়েছিলাম এলিমিনেশন পড়ানোর সময়, এলিমিনেশন জেনারেলি, তন্ময় লিখেছে কথাটা, অ্যান্টি প্রেফার করে, অ্যান্টি এলিমিনেশন প্রেফার করে। অ্যান্টি কথাটা মানে বোঝাই ব্রোমিন যেদিকে আছে সে পাশে কার্বন থেকে যে হাইড্রোজেনকে বের করবে সেই হাইড্রোজেন তার অ্যান্টিতে থাকা উচিত। কথাটা বুঝতে পারলে কি বললাম? যে কার্বন ব্রোমিন বেরোচ্ছে তার পাশে কার্বন যেখান থেকে হাইড্রোজেন বেরোবে সে অ্যান্টি পজিশনে থাকা উচিত। এবার তুমি ভাবো তো এই হাইড্রোজেনটা অ্যান্টিতে আছে নাকি সিন পজিশনে আছে, বলো এবার নিজেরাই বলো। অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, সিন পজিশনে আছে। সিন থাকার জন্য এ স্টিরিওকেমিক্যালি ফেভারেবল পজিশনে নেই এলিমিনেশন করার জন্য, ওই জন্য কাটো এ বেরোবে না। ওয়্যারএস এই যে কার্বনটা আছে, এই কার্বনে কিন্তু দুটো হাইড্রোজেন, একটা আছে অ্যাবভ দ্য প্লেন তো আরেকটা আছে বিলো দ্য প্লেন, ওই জন্য ও এই হাইড্রোজেনটাকে নিয়েই বেরোবে, ডাবল বন্ডকে আমরা এই জায়গায় দেব। অতএব
বি নম্বরই অ্যান্সার হবে। যদিও হাইপার কনজুগেশন ওর কম, স্টিল স্টিরিওকেমিক্যাল কনসিকোয়েন্স থেকে যদি ভাবি এই হাইড্রোজেনটা বেরোবেই না, কারণ ও সিন পজিশনে আছে। বলো এবার চোখটি ক্লিয়ার? তার মানে তোমাদেরকে অনেক কিছু ভাবতে হবে, কিন্তু এগুলো কি বলে কনসেপ্ট। পরীক্ষাতে তুমি অনেক রকম ভাবে প্রশ্ন পেতে পারো, তখন তোমাকে তোমার সমস্ত প্রবাবিলিটি নিয়েই প্রবলেমগুলো সলভ করতে হবে। আমি জানি না এটা বুঝলে কিনা, না বুঝলে বলো। চলো নেক্সট প্রবলেমে যাবো এবার। এটা আমি ডিলিট করলাম। ওকে, নেক্সট প্রিপারেশনে যাই। দেখো ফ্রম, মোটামুটি প্রিপারেশন হয়ে গেছে। আচ্ছা, ফ্রম অ্যালকাইন, আমরা অ্যালকাইন থেকেও প্রিপেয়ার করতে পারি। ওকে, এবার দেখো অ্যালকাইন থেকে কিভাবে হয়। যদিও অ্যালকাইনের মেকানিজমটা আমরা এখানে করব না, এখানে আমরা ওটা 12 এ করব। এখানে শুধু প্রসেসটা বলি কি হয়। দেখো খুব খুব ইম্পর্টেন্ট, এটাও স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। দেখো সাপোজ CH ট্রিপল বন্ড CH, আমরা অ্যালকাইন নিলাম। ওকে, তুমি এই অ্যালকাইনকে যদি নিকেল হাইড্রোজেন দাও, আমি নিকেল হাইড্রোজেনের কাণ্ডটা একটু বোঝাই। সাপোজ অ্যালকাইনে পরে আসছি, আমি অ্যালকিন দিলাম CH2 ডাবল বন্ড CH2, এখানে আমি দিলাম হাইড্রোজেন আর নিকেল। মাথায় রাখবে শুধু নিকেল না, নিকেলের জায়গায় আমরা প্যালাডিয়াম, প্ল্যাটিনাম এই মেটাল গুলোকেও ইউজ করতে পারি। হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ মেটাল, এইরকম মেটাল এরা কি করে, পাই বন্ডকে রিডিউস করে, পাই বন্ড ভেঙে দেবে। পাই বন্ড ভেঙে দিলে এই কার্বনের একটা একটা করে ভ্যালেন্সি কমে যায়। হাইড্রোজেনকে তুমি এখানে একটা জুড়ে দাও, এখানে একটা জুড়ে দাও, তাহলে প্রোডাক্ট আমরা কি পেলাম? প্রোডাক্ট পেলাম CH3 পেলাম ইথেন। তাহলে নিকেল হাইড্রোজেন প্যালাডিয়াম এইসব দেখলেই তোমরা ওকে রিডিউস করবে, পাই বন্ডটাকে রিডিউস করবে। রিডিউস মানেটা কি? পাই বন্ডটাকে ভেঙে দাও, ভেঙে দিয়ে পরপর দুটো কার্বনে একটা একটা করে হাইড্রোজেন জুড়ে দাও, প্রোডাক্ট পেয়ে গেলাম ইথেন। এবার এখানে এসো, এখানে পাই বন্ড আছে কটা? 3টে। নিকেল হাইড্রোজেন কিন্তু যথেষ্ট স্ট্রং রিডিউসিং এজেন্ট, ওরা যত রকমই পাই বন্ড থাক না কেন সমস্ত পাই বন্ডকে ভেঙে দেবে। তাহলে আমি এখানে এই পাই বন্ডটাকে ভেঙে এখানে এখানে হাইড্রোজেন অ্যাড করব, আবার এই পাই বন্ডটাকেও ভাঙবো, ভেঙে এখানে এখানে হাইড্রোজেন অ্যাড করব। তাহলে এক্ষেত্রেও আমার অ্যান্সার পাওয়া উচিত ইথেন। তাহলে নিকেল হাইড্রোজেন কি কাণ্ডটা করে সেটা বুঝতে পারলে? ও যত রকমের পাই বন্ড সমস্ত পাই বন্ডকে ভেঙে প্রোডাক্ট আমাকে দেবে ইথেন। বলো বোঝা গেল কিনা? আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি তাহলে। আচ্ছা সাপোজ তোমাদেরকে আমি সাইক্লোহেক্সিন দিলাম, এক্ষেত্রে নিকেল হাইড্রোজেন দিলাম, কেউ বলতে পারবে প্রোডাক্ট কি হবে? এক্ষেত্রে নিকেল হাইড্রোজেন দিলাম, প্রোডাক্ট কি হবে বলো? শিখেছি, হ্যাঁ সাইক্লোহেক্সেন। তার মানে আমরা এক্ষেত্রেও পাই বন্ডটাকে দেব ভেঙে, এখানে এখানে হাইড্রোজেন জুড়বো, আমার অ্যান্সার হয়ে যাবে সাইক্লোহেক্সেন। ওকে, কিন্তু আজকে আমরা তৈরি করতে চাইছি অ্যালকিন। কিভাবে অ্যালকিন হয় দেখো। যদি আমি চাই সিলেক্টিভলি, ভালো করে বুঝবে এই কথাটা, সিলেক্টিভলি মাত্র একটা পাই বন্ডকে রিডিউস করব, দুটোকে রিডিউস করব না, সেক্ষেত্রে কিছু স্পেসিফিক রিএজেন্ট আছে। আমি রিএজেন্ট বলি, একটা রিএজেন্টকে বলে, নামটা লিখে নাও তো, নামটা হচ্ছে এরকম, সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া। এটা একটা রিএজেন্ট। আরেকটা রিএজেন্ট হয়, সেম কাজ করে দুটো রিএজেন্ট, একটা সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া, আরেকটা রিএজেন্ট হচ্ছে এরকম ভাবে লেখো হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট। এই রিএজেন্টটাকে বলে লিন্ডলার ক্যাটালিস্ট। হ্যাঁ তথাগত লিখেছে, রিএজেন্টটার নাম লিখে নাও, একে বলে লিন্ডলার ক্যাটালিস্ট। হয়েছে? এই দুটো স্পেসিফিক রিডাকশন করে, মাত্র একটা পাই বন্ডকে রিডিউস করবে, দুটোকে নয়। তাহলে দেখো আমি যদি মাত্র একটা পাই বন্ডকে রিডিউস করি, তাহলে একটা একটা করে হাইড্রোজেন অ্যাড করো, তবে তুমি অ্যান্সার পাচ্ছ CH2 ডাবল বন্ড CH2, অ্যান্সার পেয়ে গেলাম ইথিন। আমি কিন্তু অ্যালকিন পেয়ে গেলাম। তার মানে অ্যালকাইন থেকে অ্যালকিন পেতে গেলে আমাকে দুটো রিএজেন্টের মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে।
আইদার সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া অথবা হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা নাম দিয়েছি লিন্ডলার ক্যাটালিস্ট। দুটোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। এবার পরীক্ষাতে দেখো কিরকম প্রশ্ন আসে। এদের দুজনের মধ্যে আরেকটা পার্থক্য আছে, সেই পার্থক্যের মেকানিজমটা জটিল মেকানিজম, 12 করবো, এখানে শুধু পার্থক্যটা দেখাই। সাপোজ আমি এবার নিলাম CH3C ট্রিপল বন্ড C CH3, কি নিলাম, বিউট 2 আইন নিলাম, 2 নম্বর কার্বনে আইন আছে। আমি একদিকে ইউজ করলাম সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া, ওকে, আরেকদিকে ইউজ করলাম যেটা বললাম লিন্ডলার ক্যাটালিস্ট ইউজ করলাম। কি হয় জানো, আমি প্রোডাক্টটা লিখি তোমরা বুঝতে পারবে। আমি একটা পাই বন্ডকে রিডিউস করে হাইড্রোজেন জুড়বো, প্রোডাক্ট দেখো। তোমরা তারপর পার্থক্য বোঝাবে আমাকে যে পার্থক্যটা কি হলো। প্রোডাক্ট একই হবে, অ্যালকিন হবে, সরি এটা হাইড্রোজেন হবে। দেখো ট্রিপল বন্ডকে ভেঙে হাইড্রোজেন জুড়ে দিয়েছি দুটো জায়গায়। এখানকার প্রোডাক্টটাও দেখো, CH3 হাইড্রোজেন, হ্যাঁ তথাগত একটা উত্তর লিখেছে হাইড্রোজেন CH3। তোমরা দুটোর মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছ? প্রোডাক্ট তো আমি একই লিখলাম, বিউটিন, এটাও বিউটিন, বিউটুইন এটাও বিউটুইন, কিন্তু পার্থক্য কোথায়? হ্যাঁ সবাই মেনশন করেছে পার্থক্যটা। পার্থক্যটা হচ্ছে যখন সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া ব্যবহার করেছি তখন প্রোডাক্ট যেটা পাচ্ছি সেই প্রোডাক্ট হচ্ছে ট্রান্স প্রোডাক্ট, আর যখন লিন্ডলার ইউজ করেছি তখন প্রোডাক্ট পেয়ে গেছি সিস প্রোডাক্ট। পার্থক্য এই জায়গাতেই। তার মানে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার আলাদা আলাদা পাই। এই রিএজেন্টটা ট্রান্স আইসোমার তৈরি করে, এই রিএজেন্টটা সিস আইসোমার তৈরি করে, এটাই পার্থক্য। কেন এরকম সিস ট্রান্স হয় সেটা ওর মেকানিজম বলবে, পরে যখন আমরা মেকানিজম শিখবো তখন দেখবে যে পার্থক্যটা কেন হলো। এবার পরীক্ষাতে না আমার অভিজ্ঞতা, ছাত্ররা এটা ভীষণ গন্ডগোল করে বসে। ওরা কোনটার ক্ষেত্রে সিজ কোনটার ক্ষেত্রে ট্রান্স এটা গুলিয়ে ফেলে। তার জন্য আমি একটা কোড দিয়ে দিই, তোমরা কোডটা মুখস্থ করবে আর জীবনে ভুলবে না। কোডটা কি, লেখো কোডটা, LCBT। চলো মুখস্থ করো LCBT, 4-5 বার বলো নিজের মুখে, LCBT 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 বলো। হয়েছে লেখা LCBT। এই LCBT তে কি পড়বো দেখো, এই যে বি লিখেছি না, অ্যাকচুয়ালি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে আমরা যে রিয়াকশনটা করলাম এই রিয়াকশনটার একটা বিশেষ নাম আছে, এটাকে বলে বার্চ রিডাকশন। BURCH নাকি BARCH বানানটা আমাকে দেখতে হবে, হ্যাঁ, বার্চ রিডাকশন নামটাও লিখে নাও, লাগবে কাজে, বার্চ রিডাকশন। হলো? রিটার্ন লিখেছে, হ্যাঁ হতে পারে BIRCH, ঠিক, রিটার্ন হতে পারে BIRCH, ঠিক বলেছে, বার্চ রিডাকশন। এবার দেখো LCBT এইভাবে মুখস্থ করবে, লিন্ডলার সিস বার্চের ট্রান্স, ব্যাস, আর ভুলবে না কখনো, কারণ এই 4টা ওয়ার্ড আমাদের মনে থাকবেই থাকবে। তাহলে লিখে নাও LCBT লিন্ডলার সিস বার্চের ট্রান্স। আমরা এই কনসেপ্টের উপর দেখবে একটা সুন্দর এমসিকিউ তোমাদের পরে দেব। তো এই ছিল মোটামুটি ভাবে আমাদের অ্যালকিন প্রিপারেশন। এবার নেক্সট হেডিং করো, আমি এবার অ্যালকিনের রিয়াকশন করব, ভীষণ ইম্পর্টেন্ট অ্যালকিনের রিয়াকশন। আজকে অ্যালকিনের রিয়াকশন আশা করি শেষ করতে পারবো, আরো 8 ঘন্টা আছে, হয়ে যাবে শেষ। দেখো রিয়াকশন অফ অ্যালকিন, দেখো কি কি রিয়াকশন আছে। তন্ময় ওটা আরেকবার বলবো, ওটা আমি বললাম তন্ময়, LCBT লিন্ডলার সিস বার্চে ট্রান্স। যখনই লিন্ডলার দেখবে সিস প্রোডাক্ট লিখবে, বার্চ মানে ট্রান্স প্রোডাক্ট লিখবে, ব্যাস। চলো এবার রিয়াকশন অফ অ্যালকিন। দেখো প্রথমে যে বেসিকটা বলবো সেটা হচ্ছে অ্যালকিনরা আনস্যাচুরেটেড যেহেতু হাইড্রোকার্বন, এরা জেনারেলি অ্যাডিশন রিয়াকশন প্রেফার করবে। এরা খুব রেয়ার এলিমিনেশন বা সাবস্টিটিউশন প্রেফার করবে, জেনারেলি অ্যাডিশন প্রেফার করবে। তার মধ্যে ফার্স্ট যে অ্যাডিশনটা দেখাবো যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা এটা, লেখো CH3 CH, আচ্ছা এটা পরে দেখাই, আগে সহজটা দেখাই। CH2 ডাবল বন্ড CH2, এর মধ্যে আমি HBr দিলাম। দেখো হ্যালোজেন অ্যাসিড দিয়েছি, কার্বন কার্বন ডাবল বন্ড আছে, তার মধ্যে একটা বন্ড পাই বন্ড, পাই বন্ড খুব উইক, পাই বন্ডটা ভেঙে যাবে।
এখন এই পাই বন্ডটা যদি এই দিকে ভেঙে যায়, আমি দেখো অ্যারোটাকে দিলাম, এই অ্যারোটা দেয়া মানে কি পাই বন্ডটা এইদিকে ভেঙেছে, তাহলে মনে মনে ভাববে এটা এই কার্বনটা মাইনাস, এই কার্বনটা প্লাস। এই এইচ বিআর কে দুটো ভাগে ভাগ করে নাও, একটা এইচ প্লাস একটা বিআর মাইনাস। কে কোথায় যায় তোমরা জানো, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভে যায়, এভাবে এডিশনটা হয়। তাহলে আমি যদি নেগেটিভকে এখানে জুড়ি, হাইড্রোজেনকে এখানে জুড়ি, তাহলে প্রোডাক্ট আমরা পেয়ে যাব CH3 CH2 বিআর। আমরা এডিশন করলাম, HBr কে এডিশন করলাম। এখন একটা কথা বলে দিই, আমি ব্রোমিনকে এই কার্বনে জুড়লাম তো হাইড্রোজেনকে এখানে জুড়লাম, আমি যদি উল্টোটাও করতাম তাহলে অ্যান্সার কি হতো, Br CH2 CH3। এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি যা করো সেম প্রোডাক্ট। এটা কেন হলো, কারণ অ্যালকিনটা আমার সিমেট্রিক্যাল। তোমরা সিমেট্রিক্যাল কথাটা বোঝো, বলো তো এই অ্যালকিনটাকে আমি সিমেট্রিক্যাল কেন বললাম, বা সিমেট্রিক্যালের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছি, কেউ বলতে পারবে সিমেট্রিক্যাল ব্যাপারটা কি? আচ্ছা আমি বলি, সিমেট্রিক্যাল মানে হচ্ছে তুমি যদি একে একটা প্লেন ড্র করো মাঝখান দিয়ে, তুমি দেখবে এই পোর্শন সেম, তাই বলেছি সিমেট্রিক্যাল। অ্যালকিন যদি সিমেট্রিক্যাল হয় তাহলে তুমি যেখানে যাকে ইচ্ছে জুড়তে পারো, প্রোডাক্ট আমরা একই পাবো। কিন্তু যদি আনসিমেট্রিক্যাল হয়, আরেকটা এক্সাম্পল দেখো, আনসিমেট্রিক্যাল মানে এরকম, সাপোজ CH3 CH ডাবল বন্ড CH2 হলো। এবার আমি এর মধ্যে HBr দিলাম। এবার তুমি তাকাও, আমি এই অ্যালকিনটা মোটেও সিমেট্রিক্যাল নয়। কেন নয়, এদিক থেকে যদি একটা প্লেন টানো তাহলে এই দিকটা আর এই দিকটা সেম নয়, তাই এটা সিমেট্রিক্যাল না, আনসিমেট্রিক্যাল। প্রবলেমটা আনসিমেট্রিক্যালের ক্ষেত্রেই দাঁড়ায়। কেন দাঁড়ায়, এবারে আমি বিআর মাইনাস কে যদি এখানে জুড়ি, হাইড্রোজেনকে যদি এখানে জুড়ি, তখন দেখো প্রোডাক্ট কি হয়, তখন প্রোডাক্ট হবে ব্রোমিনটা এখানে চলে গেল, হাইড্রোজেন এখানে গেল, ঠিক। এবার যদি উল্টোটা করি, ব্রোমিনটাকে যদি আমি এখানে জুড়ি, তাহলে প্রোডাক্ট হবে CH3 CH2 CH2 Br। ঠিক, একজন অ্যান্সার করে দিয়েছে। এবার এই যে দুটো প্রোডাক্ট, এইটার মধ্যে কোনটা মেজর কোনটা মাইনর, সেটা একজন সায়েন্টিস্ট একটা রুল দিয়ে বলে দিয়েছিলেন, তার নাম মার্কোনিকভ। মার্কোনিকভের একটা রুলই আছে, ওটাকে বলে মার্কোনিকভস রুল। এবার রুলটা বলি, যদিও আমরা তার মেকানিজম দেখবো, মেকানিজম দেখে সঠিকটা বের করব, রুলটা কি বলে সেটা আগে বুঝিয়ে দিই। মার্কোনিকভ বলছে, যদি আমার অ্যালকিনটা আনসিমেট্রিক্যাল হয়, তবে যে জিনিসটাকে তোমরা অ্যাড করছো তার যেটা নেগেটিভ পার্ট, সেটা সেই কার্বনে জুড়বে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। বোঝা গেল রুলটা কি? আমি আরেকবার রিপিট করি রুলটা। আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে যখন আমি কোনো কিছুকে অ্যাড করব, নেগেটিভ চার্জ স্পিসিস সেই কার্বনে জুড়বে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম। এবার বলো তাহলে অ্যাকর্ডিং টু মার্কোনিকভ এটা মেজর প্রোডাক্ট নাকি বিটা মেজর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু মার্কোনিকভ? চলো বলো, রুলটা ফলো করো, ফলো করে অ্যান্সার করো। হ্যাঁ, এ অ্যান্সার, এ মেজর প্রোডাক্ট। ওকে, এবার শুধু মার্কোনিকভের রুল পড়লে হবে না, তোমাদেরকে এর লজিকটাও করতে হবে। লজিকটা কি, আমি লজিকটা দেখাই। এবার দেখো, লজিকটা বোঝার চেষ্টা করবে। কেন? কারণ এটা দিয়ে আমাদের প্রবলেম আসবে। এই তো ছিল। এখন ভাবো, যে নেগেটিভ চার্জ সে কোথায় জুড়বে, যেখানে পজিটিভ চার্জ প্রডিউস হবে। তোমাকে বুঝতে হবে যে এই কার্বনটা পজিটিভ হলে ও স্টেবল বেশি হয়, নাকি এই কার্বন পজিটিভ হলে স্টেবল বেশি হয়। আর সেটা তো আমরা ডিগ্রি দিয়েই করি। মাঝখানে কার্বনটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে, আর লাস্টেরটা সম্প্রীতি লিখেছে লাস্টেরটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে। কোনটা স্টেবল বলতো? 2 ডিগ্রি বেশি স্টেবল না? সেই কারণে কিন্তু বিআর মাইনাসটা মাঝখানেই জুড়বে। তাহলে লজিক কিন্তু মার্কোনিকভ নয়, লজিক হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, আর মার্কোনিকভটা সিম্পলি একটা রুল। আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে দেখাই। সাপোজ এই আছে, এখানে একটা ডাবল বন্ড দিলাম, আর এখানে একটা মিথাইল দিলাম। এখানে একটা মিথাইল দিলাম। দাঁড়াও আরেকটু ভেবে নিই। হ্যাঁ, আচ্ছা এটা একটু জটিল হয়ে যাবে, প্রথমে একটা সহজ দিই। মিথাইলটা এখানে করলাম, পজিশন এটা এ, এটা বি,
আমরা HBr দিয়েছি। চলো অ্যান্সার বলো, এতে জুড়বো নাকি বিতে জুড়বো? অ্যান্সার দাও, এতে জুড়বো নাকি বিতে জুড়বো? সবাই কিন্তু স্যার এ রেসপন্স হবে। করবে। আচ্ছা, বলছে এতে জুড়বো। লজিক দিতে পারবে কেন এতে জুড়বো? স্যার এতে হাইড্রোজেন সংখ্যা কম আছে। ওকে, ঠিক ঠিক বলেছো। তাহলে আমরা এতেই জুড়ে দেবো। অতএব মেজর প্রোডাক্ট আমি পাবো, এটা মেজর প্রোডাক্ট পাবো, আমি এখানে ব্রোমিন দিয়ে দিলাম, ব্যাস এটাই মেজর প্রোডাক্ট। তার মানে এখানে হাইড্রোজেন সংখ্যা কম। আর যদি ডিগ্রি দিয়ে বলি, তাহলে এখানকার কার্বোক্যাটায়নটা হয়ে যাচ্ছে আমার 3 ডিগ্রি, আর এখানকার কার্বোক্যাটায়ন 2 ডিগ্রি, 3 ডিগ্রি মোর স্টেবল, তাই এই জায়গায় ব্রোমিনটাকে আমরা জুড়লাম। ওকে, আচ্ছা এবার দেখো, সবসময় যে মার্কনিকভ ফলো করবে এরকমটা নাও হতে পারে। কেন না হতে পারে? আরেকটা প্রবলেম দেখো, সাপোজ CH ডাবল বন্ড CH2, এই জায়গায় কার্বনের সাথে আমি ইচ্ছে করে 3টে ফ্লুরিন দিলাম, দিয়ে গৌরব বলছে কার্বোক্যাটায়ন রিঅ্যারেঞ্জমেন্ট করলে এমনটা নাও হতে পারে। হ্যাঁ গৌরব, নাও হতে পারে রিঅ্যারেঞ্জমেন্ট করলে, সেটা আমি আসছি পরে আস্তে আস্তে। এই প্রবলেমটাতে তাকাও, আমি HBr দিলাম, মার্কনিকভ বলে ব্রোমিনটা এখানে জোড়ার কথা, কিন্তু সত্যি বলো তো এখানকার প্রোডাক্টটা কি তাই হবে নাকি অন্য কিছু হবে? ভেবে বলবে। এখানে ব্রোমিনটাকে আমরা কোথায় জুড়বো? এখানে ব্রোমিনকে আমরা এ নম্বরে জুড়বো নাকি বি নম্বরে জুড়বো, এটা বলো, ভেবে চিন্তে বলবে। হ্যাঁ, এখানে ব্রোমিনকে আমরা কোথায় জুড়বো, এ না বিতে? কেউ? আচ্ছা, পিয়ালি বলছে বিতে, বি। আচ্ছা, কেউ যুক্তি দিতে পারবে কেন বি? আমরা তো মার্কনিকভের নিয়মে জানি এতেই জুড়ে যাওয়ার কথা, বিতে কেন জুড়বে? এখানকার প্রবলেমটা শোনো, এখানকার প্রবলেমটা হচ্ছে, তন্ময় লিখেছে এখানে কথাটা, তোমরা লক্ষ্য করো, এই যে কার্বনের সাথে 3খানা ফ্লুরিন যুক্ত, আর ফ্লুরিন মাইনাস আই এফেক্ট শো করে, মাইনাস আই। তাহলে আমি ফ্লুরিন যেহেতু মাইনাস আই শো করছে, তাহলে ইলেকট্রন গুলোকে ওরা নিজেদের দিকে টানছে। ফলে এ নম্বর কার্বনে তুমি যদি পজিটিভ বানাও, এই কার্বোক্যাটায়নটাকে এই গ্রুপটা মাইনাস আই এফেক্টের সাহায্যে আনস্টেবল করবে। অতএব এখানকার কার্বোক্যাটায়ন কিন্তু 2 ডিগ্রি হলেও স্টেবল নয়। কথাটা বুঝলে আমি কি বললাম? মাঝখানে কার্বনের পাশে যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত, তাই এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি হলেও এটা স্টেবল নয়। তার থেকে স্টেবল বি এর কার্বোক্যাটায়নটা, ওই জন্য আমরা বিতে চলব। তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা সবসময় মার্কনিকভ, আচ্ছা রিপিট করছি এটা, আমি আরেকবার রিপিট করি। আমরা কিন্তু বারে বারে বলেছি যে মার্কনিকভের নিয়ম দিয়ে আমি করব না, আমি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে করব। এই যে প্রবলেমটা, সেই প্রবলেমটাতে মাঝখানে কার্বনটা প্লাস হলে ও তো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন দেয়, কিন্তু এর পাশের কার্বনেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকলে এই কার্বোক্যাটায়নটাকে ওরা আনস্টেবল করে দেবে, ওই জন্য এই কার্বোক্যাটায়ন স্টেবল না। 2 নম্বর এই যে বি নম্বর কার্বোক্যাটায়নটাই বেশি স্টেবল, তাই এখানে আমি ব্রোমিনকে জুড়বো। সবসময় ফোকাসড কোন দিকে হবে? তুমি কোন দিকে ফোকাস করবে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটির দিকে ফোকাস করবে। যে কার্বোক্যাটায়ন স্টেবল বেশি, সেই তোমাকে প্রোডাক্ট দেবে। এখন দেখে নিতে হবে তার সাথে যারা যুক্ত আছে তারা কি দেখাচ্ছে, মাইনাস আই প্লাস আই, সেটা দেখে নিতে হবে তোমার। ওকে, তাহলে মার্কনিকভ তোমাদের ক্লিয়ার হলো। এবার আরেকটা প্রবলেম দেখায়, CH3 CH ডাবল বন্ড CH2। এবার এক্ষেত্রে আমি HBr দিলাম, ইন প্রেজেন্স অফ H2O2 হাইড্রোজেন পারক্সাইড দিলাম। এবার আমি এর মেকানিজম সমেত তোমাদের বোঝাবো, আগে রুলসটা বলি। রুলসটা কি? যদি তুমি দেখো যে HBr দেয়া আছে, তার সাথে হাইড্রোজেন পারক্সাইড আছে, তখন মনে রাখবে এ কিন্তু আর মার্কনিকভ ফলো করবে না। পারক্সাইডের এফেক্টটা অ্যান্টি মার্কনিকভ শো করে। অ্যান্টি মার্কনিকভ মানে কি? অ্যান্টি মার্কনিকভ মানে, আমি দেখাচ্ছি, এটা মেকানিজম সমেত দেখাবো। 2-3 জন উত্তর লিখে দিল। পারক্সাইড মানে অ্যান্টি মার্কনিকভ। অ্যান্টি মার্কনিকভে কি বলে যে হাইড্রোজেনটা, সরি, বিআর সেই কার্বনে জুড়বে যেখানে হাইড্রোজেন সংখ্যা বেশি,
মানে মার্কোনিকভ যা বলছিল তার উল্টোটা, অতএব অ্যান্টি মার্কোনিকভের নিয়মে আমার প্রোডাক্ট হওয়া উচিত এটাই হবে প্রোডাক্ট। তাহলে প্রোডাক্ট কখন মার্কোনিকভ কখন অ্যান্টি মার্কোনিকভ সেটা নির্ভর করবে আমার পারক্সাইড আছে কি নেই। শুধু নেসেসারি না কিন্তু শুধু হাইড্রোজেন পারক্সাইড থাকবে এমনও আমি দেখেছি। সাপোজ এরকম লেখা আছে C6H5, মানে বেনজোইল পারক্সাইডও দেয়া থাকতে পারে, বুঝলে? আহ আচ্ছা আপাতত ছেড়ে দাও, এটা আমরা 12-এ যখন করবো তখন দেখা যাবে। আপাতত হাইড্রোজেন পারক্সাইড দিয়ে আসো। তো যদি পারক্সাইড থাকে তবে তোমরা করবে মার্কোনিকভ যা বলেছিল তার উল্টোটা, অতএব ব্রোমিনকে আমি এখানে জুড়লাম, হাইড্রোজেনকে এখানে জুড়লাম, সেক্ষেত্রে আমরা এটাকেই বলবো মেজর প্রোডাক্ট। এবার প্রশ্ন আসে এটা কেন হয়, তার মেকানিজমটা কি, তার মেকানিজম একটু দেখে নাও। হ্যাঁ, পারিজাত লিখেছে এই এফেক্টটাকে বলে হচ্ছে খারাসের পারক্সাইড এফেক্ট। বই খুলবে, বইতে লেখা আছে দেখবে। এই কথাটাও লিখে নাও, খারাস এর পারক্সাইড এফেক্ট। এবার দেখাই কেন এটা হয়। কারো জানা আছে এটা কেন এরকমটা হয়, কেন অ্যান্টি মার্কোনিকভ শো করে? চলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো কি হয়, আমরা জানতাম যে পারক্সাইড এর স্ট্রাকচারটা এইরকম পারক্সাইডের স্ট্রাকচার। তথাগত এখানে একটা কথা লিখেছে যে শুধু হাইড্রোজেন পারক্সাইড না, যে কোনো অর্গানিক পারক্সাইড। ওকে, পারক্সাইড কি করে জানো তো, ও হোমোলাইটিক ক্লিভেজ করে। এই যে বন্ড দেখছো, এই বন্ডটার এরকম হোমোলাইটিক ক্লিভেজ হয়। হলো, হোমোলাইটিক ক্লিভেজ হওয়ার পরে ও যেটা তৈরি করে সেটা র্যাডিক্যাল তৈরি করে, ফ্রি র্যাডিক্যাল। এই যে দেখো, লেখো কথাটা, ফ্রি র্যাডিক্যাল। তার মানে মার্কোনিকভ হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজম, আর খারাসের যেটা পারক্সাইড থাকলে সেটা কিন্তু র্যাডিক্যাল মেকানিজম, হ্যাঁ, কার্বোক্যাটায়ন মেকানিজম না। তো আমি প্রথম স্টেপে দেখো কি করে দিলাম, প্রথম স্টেপে আমি ফ্রি র্যাডিক্যাল জেনারেট করলাম এখান থেকে। এখন তোমরা যে কোনো ফ্রি র্যাডিক্যালের জানো মেকানিজমে 3টে স্টেপ হয়। কেউ বলতে পারবে 3টে স্টেপ কি কি স্টেপ? হ্যাঁ, তন্ময় লিখেছিলেন মেকানিজমে 3টে স্টেপ হয়। কেউ বলো তো 3টে স্টেপ কি কি, দেখে মনে আছে কিনা। আমি প্রথম দিন বলেছিলাম এই, হ্যাঁ সম্প্রীতি, একটা ইনিশিয়েশন দেন ভেরি গুড, ইনিশিয়েশন, প্রোপাগেশন, দেন টার্মিনেশন। তাহলে প্রথম স্টেপ ইনিশিয়েশন, এ র্যাডিক্যাল ইনিশিয়েট করে গেল। এবার এই র্যাডিক্যাল কি করে দেখো, এই র্যাডিক্যাল করে কি জানো, এই HBr যে আছে আর এখান থেকে যে HO ডট, ও কি করবে, এই বন্ডটাকেও হোমোলাইটিক ক্লিভেজ করলো, করে ও এই ডটটাকে নিয়ে নিজে হয়ে গেল জল। এখান থেকে আরেকটা র্যাডিক্যাল ও জেনারেট করলো। তার মানে আমরা এখন প্রোপাগেশন স্টেপে যাচ্ছি। এই যে প্রোপাগেশন স্টেপে আরেকটা Br ডট তৈরি হলো। প্রোপাগেশন স্টেপ বলেছিলাম আরো হয়, হ্যাঁ, ইনিশিয়েশন যেমন একটাই হয়, প্রোপাগেশন মাঝখানে বেশ কয়েকটা প্রোপাগেশন স্টেপ হয়, লাস্টে টার্মিনেশন হয়। নেক্সট কি, এই যে ব্রোমিন র্যাডিক্যাল যেটা হলো, এরপরে আমাদের যে অ্যালকিন আছে, দেখে নাও অ্যালকিন, এই যে অ্যালকিন, এই অ্যালকিনেরও ও এই বন্ডটাকে হোমোলাইটিক ক্লিভেজ করে দেবে, করে দিয়ে এখানে দুটো প্রবাবিলিটি আছে। কিরকম প্রবাবিলিটি, দাঁড়াও, কানেকশনটা আনস্টেবল দেখাচ্ছে, আমি 1 মিনিট বাদে বলছি। এবার দেখো, এই যে বন্ড, এই বন্ডটা এই দিকেও খুলতে পারে, বন্ডটা এই দিকেও খুলতে পারে। আমি ধরলাম বন্ডটা এই দিকে খুলে এখানে হলো ডট আর এখানে হলো ডট। এই বিয়ারটা সাপোজ এই ডটে গিয়ে জুড়লো, এই বিয়ারটা এখানে জুড়লো, তখন কি দাঁড়াবে দেখো, তখন দাঁড়াবে CH3CH, এখানে বিয়ার দাঁড়ালো CH2 ডট, এটা হতে পারে। আবার এই বিয়ারটা যদি এখানে জুড়ে যায় তাহলে কি র্যাডিক্যাল দেবে প্রোপাগেশন স্টেপে, CH3 CH2, এখানে বিআর কে জুড়েছি, এখানে ডট। তার মানে তোমরা লক্ষ্য করো মাঝখানে যে প্রোপাগেশন স্টেপ আছে, সেই প্রোপাগেশন স্টেপে আমি আবারও 2 টাইপের র্যাডিক্যাল পেতে পারি। এই একটা র্যাডিক্যাল পেতে পারি, এই একটা র্যাডিক্যাল পেতে পারি। তোমরা বলো তো, এই র্যাডিক্যালটাকে A নম্বর র্যাডিক্যাল বললাম, এটাকে B নম্বর বললাম, এই A আর B এর মধ্যে কোন র্যাডিক্যালটা স্টেবল বেশি? দেখে কি যুক্তি দাও তোমরা, কেউ? তন্ময় বলছে A, তন্ময় A স্টেবল, আচ্ছা। পারিজাত বলছে B। দেখো র্যাডিক্যাল স্টেবিলিটিও কিন্তু কার্বোক্যাটায়নের মতো ডিগ্রি দিয়ে হয়।
তোমরা এ নম্বর র্যাডিক্যালে এসো, এ নম্বরটা র্যাডিক্যালটা 1 ডিগ্রি র্যাডিক্যাল, বি নম্বরে যাও, বি নম্বর 2 ডিগ্রি র্যাডিক্যাল। তো বি নম্বরটা স্টেবল, যেহেতু বি নম্বরটা স্টেবল আমি পরের পাতায় যাই, বিটাকে লিখে যাব। দেখো বি নম্বরটাকে লিখবো আমরা CH3 CH ডট দেন CH2, এখানে Br ছিল। নেক্সট আরেকটা প্রপাগেশন স্টেপ হবে। কি প্রপাগেশন স্টেপ? আমার কাছে তো HBr আছে, তাই না? এবার এ আবার ও, এই বন্ডটা হোমোলাইটিক ক্লিভেজ হয়, ও ওকে নেয়, Br ডটটা বেরিয়ে যায়, Br ডট আলাদা বেরিয়ে গেল, আর ও এই হাইড্রোজেনটাকে নিয়ে CH2 Br তৈরি করলো। তুমি লক্ষ্য করে দেখো, যেই কারণে বিআরটা কিন্তু টার্মিনালে জুড়ে যায়, এটাই মেজর প্রোডাক্ট। তার মানে এখানেও ঘুরে ফিরে র্যাডিক্যাল স্টেবিলিটি 2 ডিগ্রি স্টেবল বলেই বিআরটা এখানে থাকে, এটাই মেজর প্রোডাক্ট হয়, এই জন্য এটা অ্যান্টি মার্কোনিকফ। আর তারপরে আর টার্মিনেশন স্টেপ দেখালাম না, তোমরা তো জানো। তারপরে বিআর ডট আর একটা এইচ ডট কে মিলে প্রোডাক্ট তৈরি করে ফেলবে। দেখো তো মেকানিজম বোঝা গেল কিনা? এটা পারক্সাইডের মেকানিজম, মাথায় ঢুকেছে? এটা একটু আমাকে রেসপন্স করো সবাই, এটা বুঝতে পেরেছো কিনা? ওকে, তোমরা বলছো অনেকটা। আচ্ছা অনেকটা, তার মানে পুরোটা নয় এখনো। মেকানিজমটা কিন্তু করতে হবে তোমাদেরকে হাতে ধরে ধরে। হ্যাঁ হ্যাঁ রৌনক, আচ্ছা ঠিক আছে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রৌনক, অর্গানিক পারক্সাইড, সোডিয়াম পারক্সাইডরা না, এর নেচারটা একটু আলাদা। হ্যাঁ, ওটা 12-এ অনেক রিএজেন্টের কাজ শিখবো, তখন আরো ডিটেলসে বলা যাবে। আপাতত মার্কোনিকফে এই যে অ্যান্টি মার্কোনিকফ শো করে হাইড্রোজেন পারক্সাইড বা অর্গানিক পারক্সাইডরা, ঠিক আছে? হ্যাঁ, আর ও ও আর হবে অর্গানিক পারক্সাইড, বেনজোইল পারক্সাইড, অনেক পারক্সাইড আছে, যে কোনো অর্গানিক পারক্সাইড এই এফেক্টটা শো করবে। এবার এখানে আরেকটা ব্যতিক্রমী কথা বলি। কিরকম ব্যতিক্রমী? তোমরা লক্ষ্য করে দেখেছো যে আমি যখন অ্যাডিশন করছিলাম HBr দিয়েছিলাম ইন প্রেজেন্স অফ পারক্সাইড, তাতে অ্যান্টি মার্কোনিকফ হয়েছিল। এবার আমি সেম রিয়াকশন রিপিট করব অন্য আরেকটা রিএজেন্ট নিয়ে। আমি এবার HCl দিলাম, দুটো রিয়াকশন। রিয়াকশন নাম্বার 1 HCl দিলাম, রিয়াকশন নাম্বার 2 তে CH3 CH ডাবল বন্ড CH2, এখানে আমি HCl দিলাম ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারক্সাইড। তোমরা আমাকে রিয়াকশন নাম্বার 1 এর প্রোডাক্ট কি সেটা লিখে দাও ফার্স্ট, রিয়াকশন নাম্বার বি এর প্রোডাক্ট কি সেটাও লিখে দাও। চলো অ্যান্সার করো। আচ্ছা আমি বলে দিই, 1 নম্বর রিয়াকশনটা তো এরা উল্লেখ করেছে, 1 নম্বরে কোনো প্রবলেম নেই, এটা নর্মাল মার্কোনিকফ ফলো করবে। তাহলে Cl কে আমরা এই জায়গায় জুড়বো, হাইড্রোজেনকে আমরা এখানে জুড়বো, নর্মাল মার্কোনিকফ। তাহলে 1 নম্বরের প্রোডাক্টটা দেখে নাও, CH3 CH, সরি এখানে Cl জুড়বো আর এটা CH3, এটা আমরা নর্মাল মার্কোনিকফ ফলো করলাম। এবার 2 নম্বরে দেখো, আমরা HCl এর সাথে পারক্সাইড দিয়েছিলাম এবং আমরাই শিখিয়েছিলাম যে পারক্সাইড মানে অ্যান্টি মার্কোনিকফ ফলো করে। কিন্তু রিমেম্বার, একমাত্র হ্যালোজেন অ্যাসিডদের মধ্যে HBr ছাড়া, ভালো করে শুনবে কথাটা, HBr ছাড়া বাকি যারা আছে, HCl বলো, HI বলো, HF বলো, এরা কেউই অ্যান্টি মার্কোনিকফ শো করে না। মানে পারক্সাইডের সাথে এদের কোনো রকম এফেক্ট নেই। তার মানে তুমি HCl থাকলেও পারক্সাইড থাক না থাক মার্কোনিকফ ফলো করবে। অতএব এখানেও অ্যান্সার লিখবে এটাই, যেটা আমরা এখানে লিখেছিলাম, এটাই অ্যান্সার। পয়েন্টটা নোট করো, আমি এর লজিকটা বলে দিচ্ছি। তাহলে পয়েন্টটা কি? পারক্সাইডের সাথে এফেক্ট দেখায় শুধুমাত্র HBr, HBr বাদ দিয়ে বাকি যে হ্যালাইড গুলো আছে তারা কেউই পারক্সাইড এফেক্ট শো করে না। এবার তার কারণটা কি? কারণটা বলি। কারণটা কি জানো? হ্যাঁ, পারিজাতরা লিখেছে। কারণটা একটাই, সেটা হচ্ছে আমরা যখন পারক্সাইডের মেকানিজম দেখলাম, আমরা দেখলাম অনেকগুলো স্টেপ হয়। তার মধ্যে 3টে স্টেপ তো আমি বলেই দিয়েছি, ইনিশিয়েশন, প্রোপাগেশন আর টার্মিনেশন। প্রোপাগেশন কিন্তু নেসেসারি না একটাই স্টেপ, প্রোপাগেশন 2টো হতে পারে, 3টে হতে পারে, যতগুলো প্রয়োজন পড়বে প্রোপাগেশন হবে। এখন দেখা গেছে কি, রিয়াকশন হওয়ার আমরা যখন এরপরে, আমরা তো থার্মোডাইনামিক্স পড়েইছিলাম যে রিয়াকশন হওয়ার কিন্তু ক্রাইটেরিয়া আছে। কি ক্রাইটেরিয়া? জেনারেলি রিয়াকশনরা এক্সোথার্মিক হলে
মানে ফেভারেবল হয়, মানে যে রিয়াকশনে হিট প্রডিউস হয় সেই রিয়াকশন গুলো ফেভারেবল হয়। দেখা গেছে কি, যখন তুমি এইচবিআর দেবে, এর যতগুলো স্টেপের কথা উল্লেখ করেছি সবগুলো স্টেপই এক্সোথার্মিক, ফলে রিয়াকশনটা খুব সহজেই হয়ে যায় এইচবিআর এর ক্ষেত্রে। এইচবিআর বাদ দিয়ে আমরা যখন বাকি হ্যালাইড গুলোকে ব্যবহার করি তখন ইনিশিয়েশন আর টার্মিনেশন নিয়ে প্রবলেম নেই। প্রোপাগেশন যে স্টেপ গুলো হয় সেই প্রোপাগেশনের স্টেপ গুলো এক্সোথার্মিক না হয়ে ওদের ক্ষেত্রে এন্ডোথার্মিক হয়ে যায়। তারও কারণ আছে, ওগুলো কি বলবো, এনার্জেটিক্স ফ্যাক্টর আছে, ওগুলো অত বুঝতে পারবে না এখন। শুধু এইটুকু কথা লিখবে যে আমরা যখন আদার হ্যালাইডস গুলোকে নেব তখন প্রোপাগেশন যে স্টেপ, মাল্টিপল স্টেপ তো প্রোপাগেশন, তোমরা বলবে প্রোপাগেশনের সবগুলো স্টেপ এক্সোথার্মিক নয়, ওখানে কিছু কিছু স্টেপ এন্ডোথার্মিক হয়, তার জন্য রিয়াকশনটা ফেভারেবল না, তাই পারক্সাইডের কোনো এফেক্ট নেই উইথ HCl, HI এন্ড HF। ওরা থাকলে তুমি নর্মাল মার্কোনিকভ ফলো করবে। বলো তো বোঝা গেল কিনা কথা? না বুঝলে বলবে, হ্যাঁ, আর বুঝলে তো ঠিক আছে। ওকে, আমি তাহলে নেক্সট প্রসিড করি। নেক্সট প্রসিড করলাম, নেক্সট এডিশন এই রিয়েজেন্টটা লেখো এবার। আচ্ছা, অলমোস্ট ক্লাস শেষের দিকে, আর 5-7 মিনিট আছে। তোমরা আজকের পড়া কি বুঝতে পারছো না কঠিন লাগছে কোনটা? এটা CH3, হ্যাঁ বুঝতে পারছো। ওকে, CH ডাবল বন্ড CH2। আমি এবার এর মধ্যে এডিশন করব HOCl, এর নাম হাইপোক্লোরাস অ্যাসিড। হ্যাঁ, হাইপো, কিন্তু হাইপোক্লোরাস অ্যাসিড। দেখো, এর মেকানিজমটা যদিও আমি যেটা বলছি সেটা নয়, মেকানিজমটা একটু আলাদা, সেটা আমরা 12 এ করব। এখানে স্যার এটা HCl এর থেকে আলাদা? হ্যাঁ, HCl, স্যার এটা HCl এর থেকে আলাদা নাকি HCl টাই? না না, এটা HCl নয়, এটা HOCl। HCl নয়, ও হাইপোক্লোরাস আচ্ছা অ্যাসিড, HOCl। আচ্ছা। হ্যাঁ, 12 এ আছে এগুলো, 12 এ সব শিখবে। যদি এরকম দেয়, মনে মনে একে তুমি দুটো ভাগে ভাগ করে নেবে। এই পোর্শনটা HO মাইনাস ভাববে মনে মনে, আর বাকিটাকে প্লাস ভাববে। এবার মার্কোনিকভ যেটা বলে সেটাকে ফলো করো। নেগেটিভ চার্জটা সেই কার্বনে জুড়বে যেখানে হাইড্রোজেন সংখ্যা কম, তাহলে নেগেটিভটাকে জুড়বো মাঝের কার্বনে, ক্লোরিনকে জুড়বো টার্মিনাল কার্বনে। তাহলে অ্যান্সার কি দাঁড়াবে? CH3CH, এটা হয়ে গেল OH, এটা CH2Cl। দেখো তো বোঝা গেল কিনা? খুব সহজ জিনিস, এই বেশি কিছু বলবো না এখানে। বোঝা গেছে এটা? আচ্ছা আচ্ছা, নেক্সট আরেকটা রিয়াকশন তো, চলো তুলে ফেলো এটা। আমি হলে ডান বলো, আমি নেক্সট পেজে যাব। ওকে, নেক্সট চাই। নেক্সট যেটা করব সেটা হচ্ছে ওজোনোলাইসিস। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যদিও ওজোনোলাইসিস আজকে শেষ হবে না, আজকে আরেকটা লাগবে, আরেকটা ক্লাস লাগবে ওজোনোলাইসিসের উপরই, মানে আরেকদিন লাগবে এটা। তো আমি শুরু করি। ওজোনোলাইসিস কি জিনিস দেখো, খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু। প্রথমে আমি ইথিলিন নিলাম, CH2 ডাবল বন্ড CH2, এক্ষেত্রে আমি দিলাম ওজোন। হলো, দেখো কি করবে তোমরা। যদিও এর একটা মেকানিজম আছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয় এখানে একটা, আমরা যাব না মেকানিজমে। তোমরা ওজোন থাকলেই, তোমরা ওজোনের স্ট্রাকচার জানো তো, এই রকম হচ্ছে ওজোনের স্ট্রাকচার, এই যে ওজোনের স্ট্রাকচার। তো আমি একবারে করব, ওজোন থাকলেই তোমরা করবে কি, এই যে দুটো বন্ড, দুটো বন্ডকেই ভেঙে দেবে, দুটো বন্ডকেই ভেঙে দেবে। হলো, তাহলে কি দাঁড়াচ্ছে? CH2CH2, আমি দুটো বন্ডকে ভেঙেছি, আর এই তিনটে অক্সিজেন দিয়ে তোমরা এরকমের একটা ওজোনাইড ফর্ম করবে, একটা ঘরের মতো করে বানাবে। দেখো কিভাবে বানাচ্ছি, এই অক্সিজেন দিয়ে দুটো কার্বনের সাথে একটা ব্রিজ তৈরি করলাম, আর দুটো অক্সিজেন দিয়ে এইরকম ভাবে ঘর তৈরি করলাম। এই কম্পাউন্ডটাকে বলা হয় ওজোনাইড, OZONIDE। এটা ওজোনাইড টাইপ কম্পাউন্ড। আচ্ছা, তাহলে এটা কিন্তু কিভাবে এলো তার মেকানিজমে গেলাম না, মেকানিজমটা ছিল, দরকার নেই, ছেড়ে দাও। ডিরেক্ট তুমি ওজোনাইড বানিয়ে ফেলবে। এইবার ওজোনাইড বানানোর পরে আমরা ওজোনাইডটাকে হাইড্রোলাইসিস করব ইন প্রেজেন্স অফ জিঙ্ক ওয়াটার। জিঙ্ক ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করলে কি হয়, ওজোনাইডের বন্ডগুলো ক্লিভ করে যায়, এইভাবে ক্লিভ করে যায়। দেখো, এই যে অ্যারো দিলাম,
এই যে অ্যারো দিলাম, এটা বেরিয়ে গেল। দেখো কি দাঁড়াচ্ছে, ভালো করে বুঝবে এই জায়গাটা। এই যে আমি অ্যারোটা এখানে দিলাম, তাহলে এই কার্বনের সাথে এই অক্সিজেনটা ডাবল বন্ড হয়ে গেল, এইটুকু পোর্শন তৈরি করে ফেললো CH2 ডাবল বন্ড ও। আবার এই বন্ডটা খুলে এখানে গেল, তাহলে এইটুকু পোর্শন কি তৈরি করলো, সেম CH2 ডাবল বন্ডেড ও, এও তৈরি করলো CH2 ডাবল বন্ডেড ও। আর এই অক্সিজেনটা অক্সিজেন হয়ে বেরিয়ে গেল। আমরা মিডিয়ামে লক্ষ্য করেছো জিঙ্ক ব্যবহার করেছি, জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড ফর্ম করে বসে থাকে। আমরা আলটিমেটলি যেটা প্রোডাক্ট পেলাম, একে যদি ভেঙে ভেঙে লিখি, তাহলে প্রোডাক্টটা হলো HCHO, দুটোই HCHO, অর্থাৎ ফর্মালডিহাইড এখানকার প্রোডাক্ট। এই যে ঘটনাটা, ওজোন যুক্ত করলাম, তারপরে হাইড্রোলাইসিস করলাম, এই পুরো প্রসেসটার নাম ওজোনোলাইসিস হলো। আরেকটা উদাহরণ দিই, আসি। মনে করো এবার অন্যরকম একটা অ্যালডিহাইড নিচ্ছি, মানে অ্যালকিন নিচ্ছি, CH3CH ডাবল বন্ড CH2। এবার দেখো, মনে করো আমি এখানেও ওজোন দিলাম, তার সাথে জিঙ্ক ওয়াটার দিলাম। ওকে, তাহলে তোমরা একবারে কি করবে, কোন জায়গাটা ভাঙতে বলেছি আমি, আমি ডাবল বন্ডটাকে ভাঙতে বলেছি, আমি এখানেই করে দিলাম, ডাবল বন্ডটাকে ভেঙে দিলাম, ভেঙে এখানেই তুমি ঘরটা বানিয়ে ফেলো। এই যে ঘর বানিয়ে ফেললাম, চলো এই যে ঘর বানিয়ে ফেলো। তারপরে কি ভাঙবো, কোন জায়গাটা ভাঙবো, এই যে এটাকে ভাঙবো, এটাকে ভাঙবো, এটাকে বের করব। তাহলে এইটুকু পোর্শন নিয়ে ভাবো তো কি হলো, এইটুকু পোর্শনে হলো CH3CH ডাবল বন্ডেড ও, তার মানে অ্যাসিটালডিহাইড। আর এইটুকু পোর্শন তৈরি করে দিল আমাকে ফর্মালডিহাইড। অর্থাৎ এবার যেহেতু আনসিমেট্রিক্যাল অ্যালকিন ছিল, আমি দুটো আলাদা আলাদা অ্যালডিহাইড পেয়েছি, একটা অ্যাসিটালডিহাইড আর একটা ফর্মালডিহাইড। বোঝা গেল কিনা দেখো তো। এটা আমি বার কয়েকবার বলবো, বার কয়েকবার। আরেকটা প্রবলেম দেখাই, আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, যদি তোমরা মেকানিজম ছাড়া করতে চাও সেটাও করতে পারবে। এটা কি তথাগত কি লিখেছো, মাঝে তো মলোজিনাইট ফর্ম করে, হ্যাঁ করে, আমি আর মেকানিজমটা দেখালাম না তোমাদেরকে। আচ্ছা, সাউন্ডটা আসছে না বলছে অনেকে, স্ক্রিন। আচ্ছা এখন ক্লিয়ার আছে নাকি দেখো তো, সাউন্ড আসছে এখন? ওকে, তো তোমরা শর্টকাটে কি করতে পারো সেটা দেখাই তোমাকে। সাপোজ আমি আরেকটা প্রবলেম দেখাচ্ছি, CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। মনে করো এটা দিলাম, এক্ষেত্রে আমি ওজোন জিঙ্ক ওয়াটার দিয়ে দিলাম। তোমাদের যদি মনে হয় আমি একবারে প্রোডাক্ট লিখবো, তোমরা কিভাবে লিখবে জানো, এই যে ডাবল বন্ড, মনে মনে ডাবল বন্ডটাকে ভেঙে দাও, কিচ্ছু করার দরকার নেই, ডাবল বন্ডটাকে ভেঙে দিয়েছো, তাহলে এইটুকু পোর্শনের সাথে ডাবল বন্ড ও জুড়ে দাও, আবার এইটুকু পোর্শনের সাথে ডাবল বন্ড ও জুড়ে দাও, এটাই প্রোডাক্ট। তার মানে তুমি সেক্ষেত্রে CH3CHO অ্যাসিটালডিহাইড দুদিক থেকেই পাচ্ছ, তাই 2 মোলস অ্যাসিটালডিহাইড হবে অ্যান্সার। এই তো খুব সহজ কেস। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। যদিও ওজোনালাইসিস আমাদের শেষ হলো না, আমি অ্যাকচুয়ালি হাইড্রোকার্বনের না, দাঁড়াও আমি বন্ধ করে নিই।